আমরা আলোচনা করছিলাম গতকালকে, মানে গত ক্লাসে ইগনেশিয়া আমারা নিয়ে। আমরা ইগনেশিয়া খুবই ব্যবহার করে থাকি। এরকম একটা মেডিসিন রেগুলার ব্যবহার হয়, প্রায় ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইগনেশিয়া প্রেম, ভালোবাসা, ছেঁকা খাওয়া এই বিষয়গুলোতে একদম টাটকা কেসে ব্যবহার করি। আমি নিজেও ওরকম অনেক কেসে দিয়েছি এবং ম্যাজিকের মতন রেজাল্ট পাওয়া যায়। সাউন্ড ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো গতদিন আমরা ইগনেশিয়ার আপনারাই আলোচনা করেছিলেন, আমি মূলত একটু করে বলছিলাম। আমাদের গতদিনের আলোচনায় যে তিনটা বিষয় ছিল সেটা হলো, আমরা ইগনেশিয়াকে সাধারণভাবে পাই, গতদিন কিন্তু এই আলোচনাগুলো ছিল। কন্ট্রাডিক্টরি সিমটম, তারপরে ভিতর থেকে আসা সাইন, দীর্ঘশ্বাস, তাই না? আর কি পেয়েছিলাম 3 নাম্বারটা, স্যাডনেস, সরো অ্যান্ড গ্রিফ। এই তিনটা ফ্যাক্টরের উপরেই মূলত আমরা এবারের ইগনেশিয়াটা আমরা দেখব। আমরা এই তিনটা বিষয়কে সামনে রেখে ইগনেশিয়ার আলোচনাটা চালিয়ে যাব। কন্ট্রাডিক্টরি 1 নাম্বার আছে কন্ট্রাডিক্টরি সিমটম। তো কন্ট্রাডিক্টরি সিমটম গুলো কি ছিল? আমরা যেগুলো গতদিন আলোচনা করেছি, আপনারা বলেছেন, আমরা কিছু বলেছি, সবগুলোই ছিল ফিজিক্যাল সিমটম, তাই না? আমরা হয় কি, ক্লিনিকে বসে থেকে অপেক্ষা করব আর কন্ট্রাডিক্টরি সিমটম গুলা সামনে সামনে চলে আসবে, ইজিলি চলে আসবে, আর আমরা ইগনেশিয়া দিব। বিষয়টা কিন্তু এরকম না। আমরা ক্লিনিকে থাকবো, আমরা আমাদের চেম্বারে বসে থাকবো। হ্যাঁ, আমি ক্লিনিক বলার প্র্যাকটিস করি একটাই কারণে, যে আপগ্রেডেশন হওয়া দরকার। আপনার হোমিও যে জায়গায় বসে থেকে আপনি রুজি রুটি করছেন সেটা দোকান না। হ্যাঁ, বলেন আপনার দোকান কি খোলা আছে? এই জায়গায় আপনারা খুব স্ট্রিক্টলি তাকে শুধরাই দেবেন, অবশ্যই পোলাইটলি, কিন্তু স্ট্রিক্টলি খুব বোল্ড ভাবে শুধরাই দেবেন, যেটা দোকান না। সবচেয়ে বেটার হয় ক্লিনিক বলে, ক্লিনিকের ডেফিনেশনের সাথে আমরা যে কাজগুলো করি সেটা মেলে। আপনি ক্লিনিক বললে সবচেয়ে বেটার, না হলে আপনি চেম্বার বলেন, যে কোনো একটা ইয়ে করেন। তবে এটা আমার হোমিও দোকান, এই ওয়ার্ডটা আপনারা ওখান থেকে বাড়ায় আসেন, ঠিক আছে? তো যাক, আমরা আলোচনায় আসি। তো চেম্বারে বসে থাকবো আর কন্ট্রাডিক্টরি সিমটম গুলো আসবে, বিষয়টা কিন্তু ওরকম না। তো কন্ট্রাডিক্টরি সিমটম নিয়ে আমাদের এলেন্স কি নোটে একদম বিস্তর চার্ট দিয়ে দিয়েছে। আমি একটু একটু করে খালি পড়ে শোনাই, তাহলে আপনাদের মনে থাকবে। আপনারা গতদিন আলোচনা হয়েছিল, তা সত্ত্বেও আরেকবার পড়লে আর একটু ঝালাই হলো। কি বলছে? দা রিমেডি অফ গ্রেট কন্ট্রাডিকশন, মানে সবকিছুতে একটা অত্যন্ত মানে অসঙ্গতি দেখা যায়, গভীর অসঙ্গতি দেখা যায়, কন্ট্রাডিকশন দেখা যায়। কি বলছে? কানে গর্জন ধ্বনি অথচ মিউজিকে আরাম বোধ করে। হ্যাঁ, কানের মধ্যে একদম মানে গর্জন হচ্ছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে, এই হচ্ছে, কিন্তু মিউজিক দিলে সে আরাম বোধ করছে। তারপরে কি? পাইলসের যন্ত্রণা চলাফেরায় কম থাকে, গলা ব্যথায় কিছুটা গিললে কম থাকে, পাকস্থলীতে খালি খালি বোধ হয়, কিন্তু আহারের পরেও তার উপশম নাই। যখন কাশে তখন কাশি বেড়ে যায়, যতই কাশে ততই বেড়ে যায়। ঠিক আছে, আমি জাস্ট বাংলায় বলতেছি। পথ চলতে চলতে থেমে গেলে কাশি শুরু হয়ে যায়। তারপরে কি বলছে? দুঃখ অথচ হাসিতে ফেটে পড়ে। তারপরে কি বলছে? ইম্পর্টেন্সি, ইম্পর্টেন্সি বাংলা কি আমরা করি? ধ্বজভঙ্গ, তাই না? ইম্পর্টেন্সি আছে কিন্তু সেক্সুয়াল ডিজায়ার, মানে ইম্পর্টেন্সি কিন্তু তার মধ্যে সেক্সুয়াল ডিজায়ার থাকে, সঙ্গমের ইচ্ছা থাকে। তারপরে কি? জ্বরে শীত শীত ভাবে সময় পিপাসায় ভালো লাগে, কিন্তু উত্তাপের সময় পিপাসা থাকে না। বিশ্রামের সময় মুখের রং পাল্টে যায়, দ্য কালার চেঞ্জ ইন দ্য ফেস হোয়েন ইন দ্য রেস্ট। যখন বিশ্রাম নেই, শুয়ে থাকে, তখন মুখের কালারটা চেঞ্জ হয়ে যায়। আর মেন্টালি কি দেখা গেছে? যে মেন্টাল কন্ডিশন র্যাপিডলি কি বলে,
অবিশ্বাস্য রকম অতি দ্রুততার সাথে অল্প সময়ের মধ্যে মানসিক অবস্থা পাল্টে যায়, আনন্দ দুঃখে পরিণত হয়, হাসি পাল্টে গিয়ে কান্নায় পরিণত হয়, তারপরে মুডি হয়ে যায়, খামখেয়ালি ভাব চলে আসে। এই কথাগুলো কে বলেছেন? এই কথাগুলো বলেছেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার এলেন। এরপরে স্লাইডটাতে কি আছে? এরপরের স্লাইডটা আছে ডাব্লিউএ ডেওয়ে কি বলছে, কন্ট্রাডিক্টরি সিমটম গুলা কি কি, মানে তারও কিছু কমন ছিল, আমি কমন গুলা বাদ দিয়ে দিচ্ছি, যেগুলা কিছুটা আনকমন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তিনি বলছেন সেন্সিটিভিটি, প্রেসারে রিলিফ, শীত 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 ভাব, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কাপড় খুললে কমে, কাপড় খুলে ফেললে মানে এমনি হয় কি আমার শীত লাগলে আমি কাপড় জড়াবো, আর এর ক্ষেত্রে হচ্ছে কি শীত শীত লাগতেছে, কাপড় খুলে ফেললে তার শীত শীত ভাবটা চলে যাচ্ছে, মাথা নিচু করলে মাথা ব্যথাটা কমে। হ্যাঁ, তারপরে স্লাইডটাতে কি আছে? তারপরে হলো ফ্যারিংটনের উদ্ধৃতি থেকে আমি বলতেছি। ফ্যারিংটন কি বলেছেন? ফ্যারিংটন ওই একই কথাই আর কি ঘুরে ফিরে আমি বলি যে টুথেক দাঁত ব্যথা হয় হোয়াইল রিলিভ হোয়াইল ইটিং, যখন চাবায় দাঁত ব্যথা করতেছে অথচ খাচ্ছে, খেলে দেখা যাচ্ছে যে তার দাঁত ব্যথা কমে যাচ্ছে। তারপর এগুলো তো বললামই, হেডেক বেটার এটাও বললাম, কফ এটাও বললাম, হেমোরয়েড বেটার, পাইলস বা হেমোরয়েড হলে তখন আমরা কি হয় এক জায়গায় বসে থাকতে পছন্দ করি, আর ইগনেশিয়ার ক্ষেত্রে সে যদি হাঁটাহাঁটি করে তাহলে আরাম পাচ্ছে। আর এগুলো তো সবই আছে, কালার অন দ্য ফেস চেঞ্জ এটাও তো বলে দিলাম। এই তো আর কি। হ্যাঁ, তো কন্ট্রাডিকশনটা কি? কন্ট্রাডিক্টরি যদি কোনো মানুষের মধ্যে চলতে থাকে, এটা সাধারণ মানুষও কিন্তু দেখতে পাবে। হ্যাঁ, একটা মানুষ দেখলেই বুঝে যাবে যে এটা তো ভুল হচ্ছে। যেমন ধরেন প্রচন্ড ঠান্ডা লাগতেছে শীতের মধ্যে, এখন কেউ যদি কাপড়টা খুলে ফেলে তাহলে ডেফিনেটলি আমরা তো বুঝতে পারবো যে এই যে কাজটা করছে সেটা ভুল করছে, তাই না? রুগীকে এসে বলতে হবে না, আপনি দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস যে যে কাজ করলে কমার কথা, অ্যামুলারেট হওয়ার কথা, হয়েও গেল, আবার দেখা যাচ্ছে পরক্ষণে ওই কাজে আবার অ্যাগ্রাভেট হচ্ছে। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এই কন্ট্রাডিকশনটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ইগনেশিয়াকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমাদেরকে এই কন্ট্রাডিকশন গুলো দেখতে হবে, কিন্তু আমরা তো ফিজিক্যাল দেখি না, আমরা ফিজিক্যালের বিষয় নিয়ে কোনো আমরা অত মাথা ব্যথা করি না, আমরা ফিজিক্যাল বিষয়ের নিয়ে তার রিয়াকশন, তার অ্যাডাপ্টেশন, তার কনসার্ন, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিই। তো এই কন্ট্রাডিকশন গুলাকে আমরা কি করব, ইগনেশিয়ার মেন্টালের সাথে আমরা কোরিলেটেড করব। ইগনেশিয়ার মেন্টালের সাথে এই কন্ট্রাডিকশন ফেজ গুলাকে আমরা কোরিলেটেড করব। এটা যদি আমরা শিখতে পারি তাহলে আর ইগনেশিয়ার দরকার নাই, অন্য কোনো ফর্মুলার দরকার নাই, এই ইগনেশিয়াই বাজিমাত হয়ে যাবে। যেমন মনে করেন যে আমার গলা ব্যথা করছে, আমি ঠান্ডা খাচ্ছি, ঠান্ডা খেলে আরাম পাচ্ছি, হিসাব অনুযায়ী আমরা কি বলি, গলা ব্যথা হলো কমন কি বলি, কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে গার্গিল করতে পারি, কিন্তু আমার ঠান্ডা ব্যথা হচ্ছে, আমি ঠান্ডা পানি খাচ্ছি, এটা তো আমার ভালো লাগছে, বেটার ফিল করছি। তাহলে আমি যখন কন্ট্রাডিক্টরি স্টেটে থাকবো তখনই এরকম হবে, তাই না? এমনি নর্মাল স্টেটে থাকলে তো এরকম হওয়ার কথা না। গলা ব্যথা হলে গরম পানি খেলে আরাম লাগবে, ঠান্ডা খেলে বাড়বে, তাই না? আমরা জানি যে টনসিল ফুলে যায় ঠান্ডা ইয়ে করলে হয়, কিন্তু যখন আমি কন্ট্রাডিক্টরি স্টেটে থাকবো তখন আমি গরম পানি এই ঠান্ডা পানি খেলে আমার সমস্যা হবে। তো কিভাবে এই জিনিসটা কেন হয় ভালো করে বুঝেন, এটা খুব বোঝার আছে। এই কন্ট্রাডিক্টরি স্টেটে কেন এই ইয়েগুলা হচ্ছে, ঠান্ডা পানি খেলে কেন আমার হচ্ছে, কেন পাইলসের সময় রেস্ট না নিয়ে হাঁটাহাঁটি করলে ভালো হচ্ছে, কেন শুয়ে থাকলে রিল্যাক্স অবস্থায় মুখের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো বোঝার আছে কিভাবে হচ্ছে। তো এটা আমরা ইমোশনাল মেকআপ দিয়ে একটু বোঝার চেষ্টা করি, ইমোশনাল দিক থেকে আমরা বোঝার চেষ্টা করি। আমাদের একটা রুব্রিক্স আছে, রুব্রিক্সটা আপনারা লিখে নিতে পারেন, সেটা হচ্ছে ইমব্যাসিলিটি নেগেটিভিজম, নেগেটিভিজম, নেগেটিভিজম।
নেগেটিভ থেকে আসছে, তাই না? তাহলে ইমবেসিলিটি মানে কি? ইমবেসিলিটি মানে হলো, ইমবেসিলিটি মানে কি? সামথিং দ্যাট ইজ ফুলিশ অর ননসেন্স, এক্সট্রিমলি স্টুপিড, মানে জড়, মূর্খ, ক্ষীণবুদ্ধির, মানসিক দৌর্বল্য, মানসিক জড়তা, বেকুব, এইটা হলো ইমবেসিলিটির ডিকশনারি মানে। মানে এমন ব্যক্তি যাদের মানসিক বৃদ্ধি বা বিকাশ বেশি হয়নি, নিতান্তই বাচ্চাদের মতন। বয়স্ক মানুষ কিন্তু বুদ্ধির বিকাশ হয়েছে বাচ্চার সমপর্যায়ে, আইকিউ লেভেলটা হচ্ছে কি বাচ্চাদের মতো। এইটাকে আমরা বলি হচ্ছে ইমবেসিলিটি। আর নেগেটিভিজম, নেগেটিভিজম মানে কি? নেগেটিভিজম আর কি, নেগেটিভিজম মানে হচ্ছে নেতিবাচক। নেগেটিভ মানে কি? নেতিবাচক, ঋণাত্মক, তাই না? তো নেগেটিভ যারা, তারা হচ্ছে হতাশাবাদী মনোভাব তাদের মধ্যে থাকে। এদেরকে এক কথায় বলা হচ্ছে পেসিমিস্টিক অ্যাটিটিউড। আমাদের রুব্রিক্স আছে পেসিমিস্ট, পেসিমিস্ট বলে আমাদের একটা রুব্রিক্স আছে। তো আমরা মনে হয় কখনো আলোচনা করেছিলাম সরিনাম, সরিনাম অনেক বড় পেসিমিস্ট। তো এই নেগেটিভিজমের মধ্যে পেসিমিস্ট অ্যাটিটিউড থাকে, মানে এই অ্যাটিটিউড সংশয়পূর্ণ, বিশেষ করে অন্য ব্যক্তিরা নিশ্চিত করেছে, কনফার্ম করেছে, এরকম প্রায় সবকিছুতে, সবকিছু সম্পর্কে এদের মনের মধ্যে বেশি সংশয় থাকে। কোনো কাজ করতে অস্বীকার করার টেন্ডেন্সি থাকে, যা তাকে বলা হয়েছে এর বিপরীত কাজ সে করবে, বা অন্য কোনো অন্য কিছু করার একটা টেন্ডেন্সি থাকবে। আপনি ডানে যেতে বললে সে বামে যাবে। এরপরে কি? ভালো কিছু পাবার আশা না করার অনুভূতি, বা পরিস্থিতি শুধুমাত্র খারাপ দিকেই যাচ্ছে এরকম বিবেচনা করে। পজিটিভ হচ্ছে কিন্তু তার বিবেচনা হচ্ছে না, এটা তো ঠিক না, এটা তো নেগেটিভের দিকে যাচ্ছে। এই হলো বিষয়। তারপরে কি? গঠনমূলক সমালোচনা করার পরিবর্তে নেতিবাচক মন্তব্য করবে। আপনি যতই বলেন যে এই সরকার এই ভালো কাজ করছে, ওই ভালো করছে, ওই খুঁজে খুঁজে বাইর করবে যে মরিচের দাম কেন ৭০ টাকা। হ্যাঁ, কিন্তু এই সময় গত বছর যে মরিচ ১৩০ টাকা খাইছে সেটার মাথায় নাই। এই মানে সবসময় নেগেটিভ ক্রিটিসিজম, মন্তব্যের দিকে সে যাবে। তারপর কি? চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গিতে এমন যে তা অনুমোদনযোগ্য বা গ্রহণযোগ্য না। সে এমন কথা বলবে, এমন তার দৃষ্টিভঙ্গি, তার ভিউজ, যেটা আসলে অন্যরা মেনে নিতে চাইবে না, অন্যদের কাছে ওটা খারাপ মনে হবে। ঠিক আছে? তাহলে নেগেটিভিজমের বিষয়টা আমরা বুঝলাম। তাহলে কি? যে কোনো কিছুর খারাপ দিকটার কথা আগে বিবেচনা করার প্রবণতা। কোন একটা কিছু করতে গেছে আগে, পেসিমিস্টও তাই করে। এটার সূক্ষ্ম পার্থক্য আছে, আজকে পেসিমিস্ট নিয়ে আলোচনা করব না। তো খারাপ দিকটা সে আগে বিবেচনা করবে। আশা বা উৎসাহের ঘাটতি, মনের মধ্যে প্রশ্ন আসে, সন্দেহ আসে, যেটা ভাবা হচ্ছে সেটা ঠিক হবে কি হবে না, এবং আলটিমেটলি সে বিপরীত জিনিসটাই, নেগেটিভ জিনিসটাকেই সে গ্রহণ করবে। একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিলে এই বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝে যাবেন। আমি কিন্তু যে উদাহরণটা দিচ্ছি এটা ইগনেশিয়া, এটা আমি বলতেছি না, আমি কিন্তু এই রুব্রিক্সটা বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি, এটা ভালো করে মাথায় নিয়েন। একটা কলেজে পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে একটা মেয়ে আসছে, তার 2 বছর থেকে মাথা ব্যথা। এই কিছুদিন হলো, মাসখানিক হলো আর কি, তার সর্দি কাশি শুরু হয়েছে। তারপরে সে অ্যালোপ্যাথি চিকিৎসা করেছে, প্রথমে তো সিরাপ খেয়েছে, ইউনানি বা আয়ুর্বেদিক সিরাপ খেয়েছে, কিছু হয়নি। ডাক্তারের কাছে গেছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, আউটডোরে গেছে, হয়নি। এবার সে প্রাইভেট ক্লিনিকে যে বড় ডাক্তার দেখাইছে, তার কোনো উন্নতি নেই। শুধুমাত্র কাশির বিষয়টা তার কিছুটা কমেছে, কাশির যে প্রকোপতা ছিল সেটা কমেছে, কিন্তু দেখা যাচ্ছে যে যখনই কাশি কমছে তার মাইগ্রেনের ব্যথাটা বেড়ে যায়, মানে একদিকে কমে আরেকদিকে বাড়ে। তো মা বলছে যে এই লাস্ট ধরেন 1.5 মাস থেকে এই কাজ চলছে, কাশি বা সর্দির যে বিষয়টা 1.5 মাসই ধরেন। তো এই ডাক্তার চেঞ্জ করা, এটা ওটা খাইয়ে দেয়, যখন হচ্ছে না, এবার মা বলছে তুই বাদ দে বাবা,
চল তোকে হোমিওপ্যাথি খাওয়াতে অমুক জায়গায় নিয়ে যাই, আমার পরিচিত একজন ভালো ডাক্তার আছেন, হ্যাঁ ওষুধ দিলে তো ঠিক হয়ে যাবে। কিন্তু এই মেয়ে বলছে না, আমি ডাক্তার দেখাবো না। মেয়ে বলে যে আমি চিকিৎসা করতে করতে ক্লান্ত, আমি কোথাও যাব না। এবার আমার কাছে মেয়েকে তার মা অনেকটা এক কথায় জোর করে নিয়ে আসছে। মা বলছে এখন সে এখন কোনো কথাই আর শোনে না, যতই নিষেধ করি যে ঠান্ডা লাগাস না, সকালে উঠে পাতলা জামা সকাল তো একটু ঠান্ডা ঠান্ডা থাকে, সকাল উঠে পাতলা জামা পরে প্রাইভেটে যাস না, একটু মোটা টাইপের জামা পর, ওন্না টোন্না পেঁচায় যা। কলেজ থেকে তার আসতে দেরি হয়ে যায়, আস্তে আস্তে কলেজ শেষ করে প্রাইভেট করে আসতে আসতে প্রায় সন্ধ্যা। তো তাকে বলি যে বাবা মা তুই এই সময় গোসল করিস না সন্ধ্যার সময়, আর করলেও গরম পানি নে, গরম পানি নিয়ে তাড়াতাড়ি একটু গায়ে পানি টানি ঢেলে বাড়ি আয়। কিন্তু এই মেয়ে কোনো কথা শুনবে না, সে শ্যাম্পু করবে, প্রতিদিন শ্যাম্পু করে একদম বাচ্চাদের মতন চুল টুল ভিজা টিজা রেখে চলে আসবে। ভালো করে বুঝেন, মা নিষেধ করছে, সংজ্ঞার সাথে মিলছে। মা যে কাজটা নিষেধ করছে সে উল্টাটা করছে, উল্টাটা বুঝছে। মা বলছে হোমিও ডাক্তারের কাছে যা, না যাবে না, নেগেটিভিজম। এখন মা বলছে যে আমার মেয়ে স্যুপ নুডলস খেতে খুবই পছন্দ করে, তো এখন যেহেতু তার শরীরটা খারাপ যাচ্ছে, আমি তার জন্য স্যুপ খুব সুন্দর করে স্যুপ নুডলস বানালাম, কষ্ট করে বানায় এনে তাকে যখন দিচ্ছি বলে না আমি এটা খাবো না, তুমি মুড়ি মাখাও, আমি মুড়ি মাখা খাবো। ঠিক আছে, তো এটাই হলো ইমবেসিলিটি নেগেটিসিজম। তার এটা একটা বেকুবের মতন কাজ করছে। তার এই যে গোসল করার বিষয় বলেন, খাওয়ার বিষয় বলেন, এটা তার এক ধরনের মূর্খতাপূর্ণ কাজ, ইমবেসিলিটি। আর মা যেটা বলতেছে তার বিপরীত দিকেই যাচ্ছে, তাহলে নেগেটিভিজম। তাহলে এই রূপটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ইমবেসিলিটি নেগেটিভিজম। বুঝতে পারেননি? খুব কাছাকাছি, খুব কাছাকাছি। ইমবেসিলিটি নেগেটিভিজমের একটা রূপরিস আছে, সেটা হলো ইডিওসি। ইডিওস আমি নট নেসেসারি এর মধ্যে ইগনেশিয়া আছে, আমি আজকে একটু সাজাইছি খুব কাছাকাছি রূপরিস গুলাকে আমরা কিভাবে পার্থক্য করতে পারি সেই বিষয়টা নিয়ে। সাথে সাথে পেশেন্ট কি বললে আমরা সেই দিকে ভাববো, কেন ভাববো সেটার আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো ইডিওসি, এই ইমবেসিলিটি এবং ইডিওসি, এই দুটার পেশেন্টের মধ্যে মানে পার্থক্য করাটা খুবই কঠিন। দুইটা মানে পার্থক্য তো ডেফিনেটলি আছে, যদি না থাকতো তাহলে দুটা আলাদা আলাদা রুব্রিক্স রেপার্টরিতে আসতো না। আর দুইটা রুব্রিক্সে কিন্তু আলাদা আলাদা মেডিসিন আসতো, এই আলাদা আলাদা মেডিসিনটাও আসতো না। আমাদের ক্লিনিকে, আমাদের চেম্বারে এই দুইটা রুব্রিক্সকে আমরা প্রায় গুলায় ফেলি। এই দুইটা রুব্রিকেই বুদ্ধির সামান্যতম তারতম্যের জন্য হয়ে থাকে, সামান্য তারতম্যের জন্য ইমবেসিলিটির মধ্যে চলে যায়, ওই পার্সন আরেকটু ইয়ে হলে ইডিওসির মধ্যে চলে যায়। তো ইডিওসি কাকে বলে? ইডিওসি হলো এক্সট্রিমলি লো ইন্টেলিজেন্ট, এক্সট্রিমলি ভেরি স্টুপিড, মূর্খ, আহাম্মক, ক্যাবলা টাইপের একজন, ক্যাবলাকান্ত, এক্সট্রিম মেন্টাল রিটায়ার্ডেশন, এক্সট্রিমলি মেন্টাল রিটায়ার্ডেশন, রিটায়ার্ড করে ফেলেছে। মডারেট মেন্টাল রিটায়ার্ডেশনটা হচ্ছে ইমবেসিলিটি। তার মানে কি কি বুঝালাম? এক্সট্রিম লেভেলে মানে ইমবেসিলিটির থেকে আরো ডিপ লেভেলের ইয়ে হলো ইডিওসি। একটু বুঝতে পারলেন? একটু কম হলো ইমবেসিলিটি, আর ডিপ লেভেলের বোকামি, মূর্খমি, আহাম্মকতা বাংলা দিয়ে করতে গেলে কিন্তু আর বুঝতে পারবেন না, সব বাংলা একই। তো বেশি ডিপ লেভেলটা হচ্ছে ইডিওসি। তো সাধারণত জন্মগতভাবে বা ছোটবেলায় কোনো আঘাত থেকে বা কোনো অসুখ থেকে ব্রেনের ডেভেলপ হয়নি, ডেভেলপ অ্যারেস্টেড হয়ে গেছে। আমরা ওই যে সিপি পেশেন্ট, সেরিব্রাল পালসি হয়, হ্যাঁ, বা দেখা যাচ্ছে ইনকমপ্লিট ডেভেলপমেন্ট হয়েছে, তাদের জন্য এই চূড়ান্ত মানসিক জড়তা হচ্ছে ইডিওসি। তারা ইডিওসির মধ্যে পড়ে। তাই সে
মানে কিছু শেখেই না, অ্যানালাইসিস করার তার পাওয়ার থাকে না, বিচার বিশ্লেষণও করতে পারে না, বোধ শক্তি তার নেই, কোন ঘটনার পরিণতি কি হবে সেটাও বোঝার ক্ষমতা তার নাই। এটা হলো ইডিওসির ব্যাখ্যা। তো একটা একটু কেস বলি হালকা করে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা পুরুষ পেশেন্ট আসছে, বয়স 20-এর মতন, একদম আহাম্মক টাইপের। হ্যাঁ, একদম আহাম্মক টাইপের, দেখেন ছবি দিয়ে রেখেছি। তো 20 বছরের পুরুষ, আহাম্মক টাইপের, দাঁতগুলা বড় বড়। এই টাইপের লোকজন আবার দাঁতগুলা বড় বড় হয়, একটু একটু বড় বড়। ছবি পাইনি, নাহলে ছবিগুলো দিয়ে দিতাম। এবং দাঁতগুলো হলুদ, মনে হচ্ছে যে ব্রাশই করে না, মানে কবে যে লাস্ট ব্রাশ করেছে সেইটা মনে হচ্ছে যে না, এ তো ব্রাশই করে না। আর সব সময় দাঁত বাইর করে গেছে, আনন্দেও হাসে, বকলেও হাসে, কথা বললেও হাসে। দেখেছেন এরকম মানুষ? যাই করেন সবকিছুই তার কাছে হাসির মনে হয়। খুবই দরিদ্র ঘরের সন্তান, তারও মাইগ্রেনের সমস্যা, মায়ের সাথে আসছে। বলে যে ওষুধ দেন, হ্যাঁ, আমি যাতে ভালো থাকতে পারি। বলে কেন? বলে যে আমার সব সময় মাথা ব্যথা, বলে মা বলেছে যে এই মাথা ব্যথা থাকলে বিয়ে হবে না, মাথা ব্যথা থাকা ছেলের বিয়ে করে না মেয়েরা। মা হয়তো ইয়ার্কি ঠাট্টা করে বলেছে, ঠাট্টা করে বলেছে। তার ওটা বোঝার ক্ষমতা নাই যে এই মাইগ্রেনের সমস্যার সাথে বিয়ের কোনো সমস্যা নাই। হ্যাঁ, এইটাই হলো আপনার ইডিওসি। এই ইডিওসির আরেকটা খুব কাছাকাছি হলো ইডিওটিক অ্যাকশন। যখন সে কোন একটা কাজ করবে, এই দেখা যাচ্ছে যে একজন বলল, আমি যেমন একটা পার্সনকে বলি, মানে এই গল্পটা একটু বলি। আমাদের একজন প্রতিবেশী ছিল। তো আমরা একটা সময় বিভিন্ন টাইপের আপনার রাবার ইরেজার পাওয়া যেত। তো সে সময় আমি অনেকগুলা বাদামের মতন শেপড, আপনারা দেখেছেন কিনা, বাদামের মতন শেপড ইরেজার কিনেছিলাম, রাবার কিনেছিলাম আর কি। তো নিয়ে ওকে বলা হচ্ছে, দেখো এগুলা এই যে বিদেশি বাদাম, হ্যাঁ। তখন এক খপ করে সে নিয়ে নাই, ছুটে যায়। সে কি করছে, ওর মা চুলার মধ্যে করেছিল, তাওয়া দেওয়া ছিল, তাওয়ার মধ্যে করছে। তো গন্ধ শুনেছে, মাও তো বুঝতে পারেনি, কারণ গন্ধ, পোড়া পোড়া গন্ধ, প্লাস্টিকের জিনিস, রাবার পোড়া গন্ধ। হ্যাঁ, তো এই যে ইডিওটিক অ্যাকশনের বিষয়টা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? আমি হালকা হালকা করে একটু করে বুঝাচ্ছি যে শুধুমাত্র ইমবেসিলিটি, নেগেটিভিজম দিয়ে ইগনেশিয়া না, খুব কাছাকাছি কত জিনিস আসতে পারে। এরপরে হচ্ছে আমরা আলোচনা করব হলো ফুলিশ বিহেভিয়ার, একদম ইডিওসির সাথে আবার কাছাকাছি। আমি যে ঘটনাটা বাচ্চাটার কথা বললাম, আমার রাবার নিয়ে যে সে ভাজা শুরু করে দিয়েছে, খুবই কাছাকাছি এবং পার্থক্যটা হচ্ছে খুবই সূক্ষ্ম। এর অর্থ হলো ফুলিশ বিহেভিয়ার অর্থ কি? বোকার মতন আচরণ। বোকা মানুষ মানে সাধারণ বোধ বুদ্ধির অভাব, অতি সাধারণ ক্যালকুলেশনের অভাব। যেমন ওই যে আমরা কি জানতাম, ওই যে আমরা কৌতুক দেখেছি না, কালিদাসের কৌতুক, যে গাছের ডাল কাটবে, ডালের আগায় বসে থেকে, আমি ছবিটা পাইনি, পাইলে দিতাম, ডালের আগায় বসে থেকে ডালটা এখানে কাটতেছে। এটা মনে হয় কালিদাসের বইয়ে অথবা গোপাল ভাঁড়ের বই আছে, তাই না? তো এই যে গল্পের মধ্যে আমরা কি বোকামির, ছোটবেলায় আমরা এই টাইপের বোকামির সাথে পরিচিত হয়েছি। তো ইডিওসি রুব্রিক্সের মতনও এর বোঝার ক্ষমতা নাই, এর ভাবি ফল কি হবে সেটা বোঝার ক্ষমতা নাই। বোকা তো বোকাই, তারা তো বোকার মতন আচরণ করবেই। কিন্তু যখন সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ বোকার মতো আচরণ করবে, তখন আমরা নিব হচ্ছে পুলিশ বিহেভিয়ার। আর ইডিওসি নিব হচ্ছে ওই যে বললাম যে কোন একটা অসুখ বিসুখ বা ইয়েতে তার মেন্টাল, ফিজিক্যাল, ব্রেন ডেভেলপমেন্ট অ্যারেস্টেড হয়ে গেছে, ওই ক্ষেত্রগুলোতে আমরা ইডিওটিক বিষয়গুলা নিতে পারি। ঠিক আছে, এখন দেখেন পুলিশ বিহেভিয়ার আমরা কিভাবে পেশেন্টের কথার মধ্যে থেকে নিতে পারি। রুগী বলছে যে এর আগের বার পেঁয়াজি, সিঙ্গারা, তেলের ভাজা খেয়ে পেটে অনেক ব্যথা হয়েছিল, একদম আমসা, সে কি ব্যথা,
তো তারপরে ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ টষুধ দিয়েছে, আর ডাক্তার বলেছে কখনো তেলের খাবার খাবা না, তেলের খাবার একদম খেতে নিষেধ করে দিয়েছে। এত নিষেধ করে দিয়েছে, এত কষ্ট, সে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে, তারপরেও সে খাচ্ছে। তো কেন খেলা, বলছে বন্ধুরা সবাই মিলে ধরলো, আমি ভাবলাম যে কিছু হবে না। তাহলে সে যে কাজটা করলো, এই কাজ যে ব্যবহারটা করলো, যে আচরণটা করলো, সেটা হলো ফুলিশ বিহেভিয়ার। বুঝতে পারলেন? এরপরের যে রুব্রিক্সটা নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে চাইল্ডিশ বিহেভিয়ার। খুবই কাছাকাছি আর কি। চাইল্ডিশ বিহেভিয়ার, চাইল্ডিশ মানে কি? শিশু সুলভ আচরণ। পুলিশ বিহেভিয়ারও একটু আপনার কাছে মনে হবে যে বাচ্চার মতন আচরণ করলো। তো চাইল্ডিশ বিহেভিয়ার বলেও আমাদের একটা রুব্রিক্স আছে, যেটা শিশু সুলভ আচরণ। বয়স্ক ব্যক্তি 30, 35, 40, 50 হয়ে গেছে, অথচ বাচ্চাদের মতন আচরণ করছে। শিশুরা কেমন করে, শিশুদের আচরণ কেমন থাকে? শিশুরা খুব নাইভ প্রকৃতির হয়, তাই না? সরল, সাদাসিধে হয়, নিষ্পাপ হয়, অকৃত্রিম হয়, এদের মধ্যে ছলা কলা থাকে না, তাই না? যাদের বেশ মানে অনেক বিষয় নিয়ে আমরা নাইভ পড়তে যে কি বলছিলাম, শিক্ষানবিশের মতন, যে অভিজ্ঞতা নাই। আমরা বলছিলাম কি, যে আপনি কার ড্রাইভ করতেছেন, তখন কি লেখা থাকে এলএল, লার্নিং, এলএল নেওয়ার সময় কি লার্নার লেখা থাকে, যে সাবধান লেখা থাকে না? তো তার মানে কি, সে তার অভিজ্ঞতা নাই, খুব ধীরে ধীরে চালাচ্ছে। ওই চাইল্ডিশ বিহেভিয়ার এরকমই, এদের ভালো মন্দের বিচারের শক্তি নাই। বয়স্করাও এরকম আচরণ করে, বাচ্চাদের মতন ছোটখাটো জিনিস নিয়ে উপভোগ করে, বাচ্চাদের মতন লাফায় উঠে, বাচ্চাদের মতন তালি দেয়, বাচ্চাদের মতন খেলনা নিয়ে খেলে। আমি একটা কেস বলবো নি, ডিসকনসার্টেড পড়াতে যায়, দেখেন তো। ছোটদের গেম খেলে, ছোটদের যে গেম, টম এন্ড জেরি দেখছে, কথা টম এন্ড জেরি যদিও আমরাও দেখি, এটা একটা মজার বিষয়। ছোটদের গেমস খেলছে, বাচ্চাদের যেগুলা ছোট ছোট জায়গা বা গেম, এবং বাচ্চাদের সাথে এরা মিশে খুব মজা পায়। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে বাচ্চারা যেরকম বিভিন্ন জিনিস, এই পোকামাকড়, কুকুর, বিড়াল, এগুলা ভয় পায়, ওরকম তারাও ভয় পায় এই চাইল্ডিশ বিহেভিয়ার যাদের থাকে। তো একটা মহিলা আসছে, 35 ইয়ার্স এজ আর কি, 35 বছর বয়স্ক। এই মহিলা বলছে, ডাক্তার সাহেব আমার না তেলাপোকা, টিকটিকি দেখলে খুব ভয় পাই, আমি রান্নাঘরে যেতে পারি না, কুকুর, বিড়াল আর অন্ধকারে আমার খুব ভয় লাগে। তো এইরকম ক্ষেত্রগুলাতে এই রুব্রিক্স ব্যবহার করা যায়, ঠিক আছে? মানে এদের পার্সোনাল যে হাইজিন থাকে সেটা মেনটেন করা, তাই না? যেমন ন্যূনতম খাওয়ার আগে হাত ধোয়া, বা মেয়েদের যে বিশেষ সময়ের যে হাইজিনিটি মেনটেন করা, এগুলা বিষয়ে তার কোনো ইয়ে থাকে না, গুরুত্ব থাকে না। বাচ্চাদের মতন বললে সে করবে, বাচ্চাদের মতন করে কথা বলবে, বাচ্চাদের টোনে কথা বলে অনেক পেশেন্ট, বাচ্চাদের মতন করে হাসবে, বাচ্চাদের গল্পের বই পড়বে, ঠিক আছে? তো চাইল্ডিশ বিহেভিয়ারের সাথে আরো কিছু রুব্রিক্স আছে যেগুলা খুব কাছাকাছি, ক্রস রেফারেন্স আপনারা পেয়ে যাবেন। আমি যদিও 2-4টা বলে দিলাম, আমি এখানে দিয়ে দিচ্ছি, এগুলা আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে যে ফুলিশ বিহেভিয়ার, ফেবুলাস, জেস্টার মেক চাইল্ডিশ, জেস্টার মেক ফুলিশ, লাফ চাইল্ডিশ, স্পিচ চাইল্ডিশ, স্পিচ ফুলিশ, তারপর নাইভ, অ্যান্টিক প্লেইং, এইরকম ইয়েগুলা এই চাইল্ডিশের খুব কাছাকাছি। ক্রস রেফারেন্স, এগুলা ক্রস রেফারেন্স মানে ওই জিনিস না, কিন্তু কাছাকাছি, যদিও পার্থক্য আছে। তো যাক, আমি এই চাইল্ডিশ বিহেভিয়ার নিয়ে একটা কেস শেয়ার করি। 35 বছরের মহিলা একদম বাচ্চাদের মতন করে কথা বলে, এসে ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমার অবস্থা দেখেন না, হ্যাঁ কতদিন সময় লাগবে, বাচ্চাদের টোনে, আমার হচ্ছে না, কিন্তু বলছে প্লিজ 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 ডাক্তার সাহেব প্লিজ একটু, হ্যাঁ একটু বলেন না, বলেন না, প্লিজ 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 প্লিজ, এরকম করতেছে বাচ্চারা যেরকম বারবার ই করে। হ্যাঁ, আপনি কিছু বলেন না, হ্যাঁ এটা ভালো নয় তো, এটা খারাপ কিছু নয় তো। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে। একদম মানে মুখ চোখ পুরো একদম ইনোসেন্ট ভাব,
কোনো রাগ নাই, একটু জোরে করে কথা বললে ইয়ে নাই, এবং খুব ভদ্রভাবে কথা বলতেছে। হ্যাঁ, পেশেন্টের সাথে তার হাজবেন্ড আসছিল, তো বলতেছে যে ডাক্তার সাহেব ওর মা মারা গেছে, মা মারা যাওয়ার মাকে খুব মিস করে, সারাদিন মায়ের জন্য মন খারাপ করে, কান্নাকাটি করে। হ্যাঁ, তো মহিলা বলছে হ্যাঁ মায়ের কথা আমার মনে মনে হয়, হ্যাঁ আমি মনে হয় যে আমি যেন মায়ের কোলে, মানে অদ্ভুত একটা কথা বলছে যে আমার মায়ের কথা মনে হয়, মায়ের কথা মনে হলে মনে হয় যে আমি যেন তার কোলে যেয়ে বসি, হ্যাঁ আমি তার কোলে যেয়ে বসে আছি, এরকম তার মনে হয়, সে বলতেছিল। তো মা নাই, আমার খুব কান্না পাই। তো এটাও হলো চাইল্ডিশ বিহেভিয়ারের মধ্যে যায়। তো যে রুব্রিক্স গুলো চাইল্ডিশের সাথে যায় সেটা তো আমি আপনাদেরকে দিয়ে দিলাম। ইম্ব্যাসিলিটির খুব কাছাকাছি আরেকটা রুব্রিক্স হচ্ছে ডালনেস। এটাও ডাল, ইম্ব্যাসিল যারা থাকে তারা কিন্তু ডালও থাকে। হ্যাঁ, তো ডালনেসটা কি? ডালনেস হলো এই যে আমি ডালনেসটা আপনাদেরকে বুঝাইছিলাম না, চেম্বারে আসে প্যারাটাকাপ পড়ানোর সময়, জাস্ট দেখেন মেয়েটার ছবি দেখেন, মেয়েটা এত হা করে নাই কিন্তু মনে হচ্ছে ডাল, চোখে লোকে, মানে কোয়ালিটি অর স্টেট অফ বিং ডাল, কম উজ্জ্বল, নিরস, নিঃসরতা, নিস্তেজ, নিষ্প্রভা মনে হচ্ছে, সক্রিয় না, অ্যাক্টিভ না। চেম্বারে থেকে থাকে কিছু, কোনো ইয়ে নাই, আপনি না বললে কিছু বলছে না, কোনো উৎসাহ নাই, কোনো উদ্দীপনা নাই, উইক অর স্লো পারফরমেন্স, লাইভলিনেসের অভাব, বরং গ্লুমি অর ক্লাউডি। গ্লুমি অর ক্লাউডি মানে কি একদম মনে মেঘাচ্ছন্ন এরকম, উৎসাহের অভাব, স্বতঃস্ফূর্ততার অভাব, মনে হবে যে সে একদম কিছুই বোঝে না। হ্যাঁ, অ্যাক্টিভিটি খুব ধীরে করে, তার মধ্যে প্রাণবন্ততার অভাব, নির্জীবতা, নিস্তেজ। তো ডাল রুব্রিক্সটা মূলত এটা প্রেসক্রাইবিং রুব্রিক্স না। এই রুব্রিক্স দিয়ে আপনি কখনো একটা ইন্ডিভিজুয়ালাইজেশন, একটা ব্যক্তি স্বাতন্ত্রতাকে আপনি সেপারেট করতে পারবেন না, কোনো পার্সোনালিটি বুঝতে পারবেন না। তো আমি যতগুলা রুব্রিক্স নিয়ে আলোচনা করলাম সবগুলা রুব্রিক্সের মধ্যেই কিন্তু ডালনেসটা একদম বিল্ট ইন। ওই চাইল্ডিশ বিহেভিয়ারের মধ্যেও পাবেন, ওই দেখা যাচ্ছে যে ইম্ব্যাসিলিটির মধ্যেও পাবেন, হ্যাঁ সবগুলার মধ্যে পাবেন, ওই পুলিশ বিহেভিয়ারের মধ্যে পাবেন, সবগুলার মধ্যে এই ডালনেসটা থাকে। তো কেউ কিছু বলছেন? হ্যাঁ সিয়াম। স্যার সবখানেই কি ইগনিশিয়া আছে? না না, আমি তো বললাম যে ইগনিশিয়া পড়াচ্ছি না, আমি প্রথমে বলে নিচ্ছি, তুমি মনে মিস করেছো। আমি ইম্ব্যাসিলিটি রুব্রিক্সের কাছাকাছি আর কি কি রুব্রিক্স আছে সেইটা আমি বোঝানোর চেষ্টা করছি। আমি বুঝাতে পারলাম? খুব কাছাকাছি, তোমার কাছে মনে হবে এরকম মানেই এটা ইগনিশিয়া হয়ে গেল। হ্যাঁ, ইডিওসি ইডিওসি পেয়ে গেল আর তোমার কাছে মনে হয়ে গেল যে ইগনিশিয়া হয়ে গেল, সেটা না। আমি ইম্ব্যাসিলিটি নেগেটিভিজম থেকে আর কাছাকাছি এই একই টাইপের কি কি রুব্রিক্স আছে সেগুলো আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো ডালনেসের আমি কি বললাম, ডালনেস প্রেসক্রাইবিং রুব্রিক্স না, তবে ডালনেসের মধ্যে কিছু সাব রুব্রিক্স আছে যেগুলো দিয়ে আপনি প্রেসক্রাইব করতে পারবেন। যেমন রোগী বলছে যে আরেকবার বলুন ডাক্তার সাহেব প্লিজ, আরেকবার বলুন, আমি সরি 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 আমি বুঝতে পারিনি, আপনি আপনি কি বলছেন আমি ঠিক মতো বুঝতে পারেননি, আরেকবার বলুন। সে কিন্তু আপনার সামনে আছে, অন্য কোনো দিকে মন নাই, আপনার মুখের দিকেই তাকায় আছে, আপনি কি বলছেন সেটাও খেয়াল করতেছে, কিন্তু তার ডালনেসের কারণে আপনি কি প্রশ্নটা করলেন সেটা আন্ডারস্ট্যান্ড তার মধ্যে হলো না, ঠিক আছে? তার ডালনেসের কারণে আপনি তাকে আন্ডারস্ট্যান্ড করতে পারলেন না। আচ্ছা এই যে এইটা হলো, এইখানে এটা হারাই গেছে। তাহলে রুব্রিক্স হবে ডালনেস, আন্ডারস্ট্যান্ড ডাজ নট, কোশ্চিন অ্যাড্রেস টু হার, মানে আপনি যে কোশ্চিনটা তাকে করলেন, সরি সরি ডাক্তার সাহেব আপনি কি বললেন আমি আসলে বুঝতে পারিনি, আরেকবার আরেকবার। তো এটা একবার যদি রুগী এসে আপনার সামনে বলে আর আপনি এই রুব্রিক্স নেবেন তা করবেন না। আপনি দেখবেন যে যারা ডালনেসের মধ্যে থাকে এই রুগীগুলাকে প্রশ্ন করলে ওই বারবারই ওই কোশ্চেন বলে, সরি আরেকবার একটু বলেন, জি কি বললেন, উ এগুলা করতে থাকে, তখন এই রুব্রিক্সের কথা ভাবা যায়, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে আরেকটা পেশেন্ট আসছে, আরেকটা পেশেন্ট এসে বলছে যে আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে ব্যথা হলে কি করেন, তো বলে যে
মাথা ব্যথা হলে ডাক্তার সাহেব আমি বুঝি না কি করব, কি করতে হবে, অমুক হলে কি করেন, আমি তো জানি না ডাক্তার সাহেব কি করতে হবে। মানে তার মধ্যে এতই ডালনেস, ধরেন যে কথার কথা আগুনে হাত পড়ে গেল, তাহলে আমরা কি করব, সাবকনসিয়াস মানে তো হাতটা টেনে নিব, কিন্তু ডালনেসটা এমন লেভেলে, তার মানে কি বলবো, অসারতাটা এমন লেভেলে যে ওখান থেকে হাতটা টানতে হবে সেটা সে চিন্তা করতে পারছে না, হ্যাঁ এটা করব, এরকম একটা বিষয়। তো এইখানে আমরা রুব্রিক্স চিন্তা করতে পারি, ডালনেস কুড নট থিঙ্ক অফ হার কন্ডিশন, ডালনেস কুড নট থিঙ্ক অফ হার কন্ডিশন, সে তার কন্ডিশন আছে সেটা নিয়ে সে চিন্তা করতে পারে না। তো ডালনেসের সাথে আরেকটা রুব্রিক্স খুব কাছাকাছি যায়, সেটা হচ্ছে স্ল্যাজিশনেস। এটা হলো কি, ঢিলা স্থির মন্থর, বলে না স্ল্যাজিশ, একদম অলস টাইপের, পুরা টাইপের, কাজ করার কোনো ইচ্ছা নাই, স্বাভাবিক জোশের অভাব। এই মেয়েটা দেখেন একদম বসে আছে, মনে এনার্জি নাই, এরকম একটা ভাব। এরপরে স্লাইডে কি আছে, রিটায়ার্ডেশন, মেন্টাল রিটায়ার্ডেশন, রিটায়ার্ড করে গেছে। হ্যাঁ, মানসিক প্রতিবন্ধক। এই মানসিক প্রতিবন্ধকটা কি, এদের আইকিউ হলো 70-এর নিচে। স্বাভাবিক মানুষের আইকিউ কত থাকে, স্বাভাবিক মানুষের আইকিউ থাকে 85 থেকে 90। এরা নিজে নিজে প্রতিদিনের জীবন যাপন অক্ষম, নিজের কাজ কাম যে করবে সেই আইকিউটা তাদের নাই, এই কারণে এরা করতে পারে না। সারা জীবনে এরা স্বাবলম্বী হয় না, হতে পারে না, কারো না কারোর উপরে এদেরকে নির্ভর করে বাঁচতে হয়, সাপোর্টের প্রয়োজন হয়। এরা মেন্টালি খুব, মানে কি বলবো, উইক মাইন্ডেড, আর এদের ইন্টেলিজেন্স পাওয়ার ভেরি 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 লো। এটা হলো মেন্টাল রিটার্ডেশন। তো যাক, আমি কোন জায়গা থেকে আসলাম, আমি আসলাম কোথা থেকে, কি পড়াতে যে এতগুলোতে আসলাম, কি পড়াতে যে বলেন, ইমবেসিলিটি স্যার। নেগেটিভিজম। এর মধ্যে কিন্তু ইয়ে আছে, ইগনেশিয়া আছে। এই ইমবেসিলিটি নেগেটিভিজম তা বুঝতে হবে, আমি বুঝাবো, ধীরে ধীরে বুঝাবো, আপনারা বুঝে যাবেন। এই ইমবেসিলিটি নেগেটিভিজম যদি আপনারা বুঝতে পারেন, তাহলেই ওই যে ফিজিক্যাল যে সিমটম গুলো আছে, কি সিমটম, গলা ব্যথা করছে গরম পানি খাইতে হবে, পাইলসের সমস্যা হচ্ছে হাঁটতে হবে, তাই না, এই যে উল্টাপাল্টা কাজ, কন্ট্রাডিকশনের বিষয়, এইটা হচ্ছে এখান থেকেই তৈরি হয়। এই কন্ট্রাডিকশন গুলো মাইন্ডের এই জায়গা থেকে ওখানে তৈরি হয়। এই কারণে আমি এতগুলো আলোচনা করলাম। তো যাক, আমি আমার মূল আলোচনায় ফিরে আসি, ইগনেশিয়া আলোচনায় ফিরে আসি। তো ইগনেশিয়া পার্সন, যখন একজন ইগনেশিয়া পার্সন সুস্থ অবস্থায় আমরা দেখি, আমরা পাই, তখন তাকে খুবই প্লেফুল পাওয়া যায়। প্লেইং ডিজায়ার টু প্লে ইগনেশিয়ার মধ্যে আছে, প্লেফুল, প্লেইং ডিজায়ার টু প্লে। এই দুইটা বিষয় ইগনেশিয়ার মধ্যে আমরা কখন পাবো, হেলদি স্টেটে। কিন্তু মজার বিষয় হলো, এটা খুবই ইম্পর্টেন্ট, দেখেন এই প্লেফুল বা প্লেইং ডিজায়ার টু প্লে এর মধ্যে অনেক মেডিসিন আছে, নট অনলি ইগনেশিয়া, আরো না হলো 30-40টা মেডিসিন আছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে, যদি এরা খেলাধুলা করে, তখন তাদের খেলাধুলার কারণে কেউ কষ্ট পাবে না, কারো তাদের খেলাধুলায় অন্য কেউ বিরক্ত বোধ করবে না, কোনো প্রকার গ্যাঞ্জাম হাঙ্গামা করবে না, কোনো প্রকার নয়েজ এরা তৈরি করবে না। এই ইগনেশিয়া আপনি বুঝতেই পারবেন না যে সে খেলছে, সে কিন্তু ঠিকই মজা করছে। ভিভাসিয়াস তো চুলবুলি টাইপের পেশেন্টেরা, পার্সনেরা মজা করতেছে, কিন্তু অন্য কাউকে বিরক্ত করছে না, কোনো প্রকার নয়েজ তৈরি করছে না। কিন্তু বাই চান্স যদি ওই বাচ্চাটা বা ওই পার্সনটা বেলেডোনা হতো, তাহলে কি হইতো ভেবে দেখেছেন? এত শোরগোল, কি করবে কোনো ঠিক ঠিকানা নাই, ধাম ধুম শব্দ এই করছে, মানে এক এক ধরনের খেলা, অ্যান্টিক প্লেইং, মজার মজার খেলা বাইর করতেছে, আপনার পুরা দেওয়ালের হুলিয়াই চেঞ্জ করে ফেলতেছে, তাই না, খেলনার 12টা বাজে 13টা, সালফার যদি হয় তাহলে আরেক ধরনের কাহিনী ঘটাই দিচ্ছে। খুলে খুলে দেখে তো সেটা সালফার কি করে, খুলতে খুলতে কি দেখি তৈরি, গডকে কে তৈরি করেছে সেটা সে খুঁজতে যায়। সালফার তো মনে হয় পড়াইছিলাম, নাকি পড়ানো হয়নি। আর জি স্যার, বলেছিলেন।
বলেছিলাম, এটা বলেছিলাম, কিন্তু সালফার কি আমি এরকম বিস্তারিত আলোচনা করেছি? মনে হয় পড়িনি না মেডিসিন। জি স্যার, একদিনের ক্লাসে করেছিলেন। ওটা তো চাইল্ডের, কিন্তু সালফার একদম পুরা এভাবে ডিপ লেভেলের। আমি তো ইগনিশিয়াও ক্লাস নিয়েছি না একদিন, কিন্তু ডিপ লেভেলে তো আলোচনা করিনি, তাই না? সম্ভবত করিনি। আচ্ছা যাক, ইগনেশিয়া তাহলে এরকম কেন করে? কারণ তার মধ্যে নৈতিক দায়িত্ব থাকে। এই নৈতিকতার কারণে সে কিন্তু, আমি খেলবো কিন্তু আমি অন্য কাউকে কষ্ট দিব না, এই বিষয়টা ইগনেশিয়ার মধ্যে থাকে। একটা কেস শেয়ার করি তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটা 10 বছরের বাচ্চা আসছে, সে খুব বাবলি বাবলি টাইপের। আমরা বাবলি গত মেডিসিন আমরা দেখেছি, এটার বাংলা হলো চুলবুলে টাইপের, ছটফটে, আমোদে প্রমোদে। বাবলি দিয়ে কিন্তু কোনো রুব্রিক্স নাই। বাবলির রুব্রিক্সটা কি? বাবলির রুব্রিক্সটা হচ্ছে ভিভাসিয়াস। আমাদের রুব্রিক্স আছে না ভিভাসিয়াস, সেটা হলো বাবলি। এই খুবই বাচ্চাটা খেলাধুলা প্রিয় এবং খুবই আমোদ প্রমোদে থাকে। মানে আপনি এই বাচ্চার মধ্যে ভিভাসিয়াস পাবেন, প্লেফুল পাবেন, চেয়ারফুল পাবেন, এই টাইপের অনেকগুলো রুব্রিক্স আপনি তাকে পাবেন। তাকে নিয়ে তার প্যারেন্টস এর কোনো কমপ্লেন ছিল না। এই বাচ্চা ছোট থেকে খুবই অবিডিয়েন্ট বাচ্চা, কোনো প্রকার কোনো কিছু নিয়ে জেদ নাই। কিন্তু বাচ্চাদেরকে জেদ থাকবে না? থাকবে, কিছু তো না কিছু থাকবে। ধরেন সে একটা খেলনা চাইলো, যদি বলে মা এটা একটু কিনে দাও, তো মা বললো যে বাবা এখন তো টাকা নিয়ে আসিনি, তোমাকে পরে কিনে দেব। আচ্ছা ঠিক আছে, সে মেনে নাই। মানে সে যদি কোনো কিছু নিয়ে জেদ করে বা ইয়ে হয়, তখন তাকে যদি বলা হয় যে বাবা এখন তো এটা ইয়ে নাই, তোমাকে পরে কিনে দেওয়া হবে, বা একটা কিছু চাইলো এটা এইভাবে হবে, তাহলে সে মেনে নাই। তাহলে রুব্রিক্স কি আসবে মাথায়? কি আসবে? কেউ বলে না, কেউ বলতে পারছেন না। ইয়েল্ডিং ডিসপোজিশন। হ্যাঁ, থ্যাংক ইউ। এল্ডিং ডিসপোজিশন। এল্ডিং কি? চাপের কাছে সে নত স্বীকার করলো। মা এই মোবাইলটা লাগবে, আমাকে কিনে দাও। না বাবা, তোমার তো এখনো বয়স হয়নি, তুমি ক্লাস 10-এ উঠো, তখন তোমাকে মোবাইল কিনবো। আচ্ছা মা ঠিক আছে, আমি ক্লাস 10-এ মোবাইল নেব। এই যে মেনে নিল, এটা হলো এল্ডিং ডিসপোজিশন। এল্ডিং ডিসপোজিশন, ঠিক আছে? এখন ঘটনা কোত্থেকে শুরু হলো দেখেন। তাহলে এত ভালো, হাসি খুশি আছে, ভিভাসিয়াস, এল্ডিং ডিসপোজিশন সবকিছু আছে, তাহলে এরকম একটা বাচ্চা কেন চেঞ্জ হয়ে যাবে, কেন অসুস্থ হবে? অসুস্থ কিন্তু এমনি এমনি হয় না। দেখেন, সিজন চেঞ্জ হচ্ছে, সবার ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, সবার বাসায় ছড়ে গেছে, একজন দুইজনের হচ্ছে না। কেন হচ্ছে না? এগুলো কিন্তু ভাবতে হবে। তো যাক, এবার হলো কি, তার ফ্যামিলিতে একটা সেকেন্ড বেবি হলো, তার মায়ের একটা বাচ্চা হলো, তার একটা বোন হলো। বাচ্চাটা, ছোট বোনকে নিয়ে ভাইরা কি হয়, বোনের প্রতি খুব এক্সাইটেড হয় না? বোন হলে ছোট বাচ্চা আসছে, আমার বোন হয়েছে, আমি মানুষ করবো, সব ইয়ে করবো, এটা থাকে। এও তো 10 বছর, তো খুব বেশি বয়স না, সেও খুব এক্সাইটেড। বাচ্চাকে সে খুবই ভালোবাসে, বোনকে খুবই ভালোবাসে, যত্ন নেয়। মা আর কি করবে, সেই সারাদিন বসে থাকে। মানে তার এক্সাইটমেন্ট বলেন সবকিছু বাচ্চার প্রতি অনেক বেশি। কিন্তু ঘটনাটা ঘটলো কি, ধীরে ধীরে তার মধ্যে একটা ফিলিংস তৈরি হলো যে ফ্যামিলির সবাই, সবার লাভ, অ্যাফেকশন, কেয়ারিং ডাইভার্ট হয়ে ছোটটার দিকে চলে যাচ্ছে, আমি কিছু পাচ্ছি না। এটা ভাইস ভার্সা হতে পারে, বাচ্চা না হয়ে বোন হতে পারে, বোন না হয়ে, এটা বুঝে নেন। ফিলিংসটা বুঝতে হবে, ফিলিংসটা বুঝতে হবে বাচ্চার মনের মধ্যে কি ঘটছে। অসুখ আপনি এক্স ওয়াই জেড, ক্যান্সার, আলসার, যা ইচ্ছা তাই ঢোকায় নেন, পাইলস, হেমোরয়েড, লিকোমিয়া, যা ইচ্ছা ঢুকায় নেন। আমার ওগুলা দেখে লাভ নাই। আমার হোমিওপ্যাথি হ্যানিম্যানও আমাকে ওগুলা দেখতে বলেনি। আমরা এখন ওটা নিয়ে করি, তাই আমরা এলোপ্যাথি ডাক্তার নিজেকে ভাবতে ভালোবাসি। হ্যানিমিনিয়ান হোমিওপ্যাথ আমরা নিজেকে কিন্তু ভাবতে ভালোবাসি না বলে আমরা কিন্তু ওগুলা পিছিয়ে ছুটে বেড়াই। তো যাক, এরকম পরিস্থিতিতে একজন বাচ্চার মনের মধ্যে কি কি কাজ করতে পারে? এইরকম পরিস্থিতিতে আমার সব অ্যাটেনশন যেগুলো আমার দিকে আসতো, আমি বাড়ির ছেলে, বড় ছেলে, আমার দিকে আসতো,
সেইটা এখন আমার বোনের দিকে চলে যাচ্ছে, স্লোলি চলে যাচ্ছে। তখন কি সে খুব খারাপ অনুভব করবে, খুবই স্বাভাবিক। স্লোলি এই বাচ্চার বিহেভিয়ার চেঞ্জ হতে শুরু হলো। সে ধীরে ধীরে তার ভালোবাসা, অ্যাফেকশন, কেয়ারিং ওই ছোট বোনের প্রতি কমাতে শুরু করলো। তার আচরণ আগে যতটা এক্সাইটমেন্ট, যতটা কেয়ারিং ছিল বোনের প্রতি, সেগুলো কমতে লাগলো। সে নিজেকে নিজে নিয়ে থাকা শুরু করলো। মানে কি, তার এই যে বাবলিনেস, ভিভাসিয়াস যে বিষয়টা বলছি, বাবলিনেসটা, তার প্লেফুল বিষয়টা, এগুলার গ্রাফ একদম ধীরে ধীরে ডাউন হতে থাকলো, খারাপের দিকে যেতে থাকলো। ঠিক আছে? কিরকম? অনেকটা হচ্ছে এই রকম। দেখেন, এই যে বাচ্চাটাকে নিয়ে বাপ আর মা অ্যাটেনশন চলে গেছে ওইদিকে, আর এই বাচ্চা ডিসকনসার্টেড হয়ে এইদিকে কিভাবে আছে, চেহারা দেখেন। তো এইখান থেকে আমরা এই রুব্রিক্সটা চিন্তা করতে পারি। জেলাসি নিউবর্ন, জেলাসি when the newborn gets all the attention. Jealousy children in when the newborn gets all the attention. যখন যে নবাগত আমার যে ভাই বোন যে আসলো, সে সব অ্যাটেনশন পেয়ে যাচ্ছে, এটা নিয়ে তার মনের মধ্যে জেলাসি শুরু হয়ে গেল। তো মা এসে বলছে যে গত বছর থেকে সে প্রচন্ড অবাধ্য হয়ে পড়েছে, ডাক্তার সাহেব কি বলবো, কোনো কথা শুনে না, যেটা বলবে সেটাই। তাহলে রুব্রিক্স কি হবে? মায়ের কথাও সে শুনছে না, একদম অবাধ্য হয়ে গেছে। হোয়াট ইজ দিস? এনিওয়ান? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ শহীদুল ভাই, আপনি আমার একমাত্র। ভেরি গুড, ভেরি গুড, পছন্দ হলো। রুব্রিক্স হলো ডিফাইন্ড। ডিফাইন্ড নিয়ে একটু আলোচনা করি, নতুন অনেকে আছেন তাদের সুবিধা হবে। ডিফাইন্ড মানে কি? ডিফাইনের ডিকশনারি মিনিং হলো অবাধ্য, উদ্ধত, স্পর্ধিত, অবজ্ঞাপূর্ণ। মানে হলো হায়ার অথরিটি, মানে তার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন তাকে মান্য না করা। বাচ্চার ঊর্ধ্বতন কে? তার মা। মা তো তার অথরিটি, তাই না? মা যেটা বলবে সেটাই করতে হবে। কিন্তু এই বাচ্চা কি করছে? সরাসরি মাকে অপোজ করছে, ওপেনলি বিরোধিতা করছে, সরাসরি বিরোধিতা করতেছে। একটা পার্সন, একটা ব্যক্তি কখন এরকম বসের, মায়ের, বাপের, হ্যাঁ, লিডারের ওপেন বিরোধিতা করে? কখন করে? যখন তার লক্ষ্য অবিচল থাকে। সে তার লক্ষ্যে অবিচল থাকে, যখন সে নিজেকে শক্তিশালী ভাবে, তখন সে অথরিটির সাথে টক্কর দেয়। অথরিটির বৎসতা স্বীকার করে না, বৎসতা মেনে নেয় না। এটা কিন্তু প্রচন্ড সাহসী পদক্ষেপ। বস, মহাজন বা তার মা বা অথরিটি বা সংস্থা, সেটা কি? সেটা হলো যে বল বা শক্তি বা পাওয়ার তাকে চালিত করছে। মা ছাড়া তার চলে না, মা ছাড়া সে খাইতে পারে না, মা তাকে নিউট্রিশন দিচ্ছে, মা তাকে পুষ্টি দিচ্ছে, মা তাকে ফিডিং করাচ্ছে, মা তাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে, সে নিজে নিজে পারে না। সেই অথরিটিকে সে চ্যালেঞ্জ করছে, বিরোধিতা করতেছে। সেই অথরিটি অনেক শক্তি, মা শাসন করছে, তারপরেও সে ওইটা মানতে চাচ্ছে না। কেন মানতে চায় না? কেন এই পার্সন মানতে চায় না? কারণ সে নিজের শক্তিতে চলতে চায়, কারণ সে যা ভাবছে সেটাকেই ঠিক মনে করছে। তো এই কারণেই দেখবেন যে অনেক সময় যে রিভল্ট করে, অনেক চাকর, অনেক চাকরি সেনাবাহিনীতে এগুলো হয়, বসের কথা মানে না, অস্বীকার করে, মালিকের প্রভুত্ব স্বীকার করে না। তো এই বিষয়টাকে যদি আমরা সূক্ষ্মভাবে বুঝতে চাই, আমাদের কি হোমিওপ্যাথি সূক্ষ্ম মেডিসিন, তাহলে আমাদেরকে সবকিছু বুঝতে হবে খুব ডিপ লেভেলে। তো এটা আমরা কিভাবে ইউজ করি? আমরা এর আগে বলেছিলাম, ডিফাইন্ড ব্যক্তিকে তার যে অসুখ কাবু করবে, বা মারাত্মক যে অসুখ হয়েছে, অথবা যে ব্যক্তি তাকে কাবু করবে, যেমন মা শাসন করবে, দুটো থাপ্পড় দিবে, একটু কান্নাকাটি করে তা মায়ের কথাই শুনতে হয়, বা বাপ। তো এই ব্যক্তি তার সামনে মাথা নত করবে না, বা তার বিরোধিতা করবে। কিন্তু যখন সামনের ব্যক্তি আরো পাওয়ার খাটাবে, তো ছোট বাচ্চা না, ধরেন হাত দিয়ে থাপ্পড় দিয়েছে, হয়নি, এবার লাঠি দিয়ে পিটালো,
তখন তো সে কাবু হয়ে গেল, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, তখন সে অথরিটি থেকে দূরে সরে যাবে এবং নিজের ইচ্ছা মতন। তাহলে ডিফাইন্ড এর বিষয়টা হচ্ছে তাকে যে পুষ্টি দিচ্ছে, তার যে অথরিটি, যার কমান্ডে সে আছে, তার বিরোধিতা সে করছে, তার কমেন্ট সে মানছে না। তাহলে এই যে আলোচনা করলাম, এই আলোচনায় কি দাঁড়ালো? এই ব্যক্তি, এই বাচ্চাটা আগে কি ছিল? আগে মা যা বলতো মেনে নিত, তার জেদ ছিল, তার মাথা ঘাটটারা ভাব ছিল, কিন্তু মা যেটা বলতো সেটা সে মেনে নিত। মানে কি, তখন সে এল্ডিং ডিসপোজিশনে ছিল, আপনারাই বললেন তাই না? মায়ের কথা শুনতো, সে এল্ডিং ডিসপোজিশনে ছিল। আর এখন এই দ্বিতীয় বাচ্চাকে যখন বাপ মা অ্যাটেনশন দেওয়া শুরু করলো, তখন তার ধীরে ধীরে এল্ডিং ডিসপোজিশনটা তার মস্তিষ্ক থেকে চলে গেল, মাইন্ড থেকে চলে গেল। এখন সে আর কথা শুনছে না, সে অবদ্ধ হয়ে গেল, ডিফাইন্ড হলো। কি বুঝাতে পারলাম? ইয়েস স্যার। জি তাহলে স্যার। এই জায়গাটাতে কন্ট্রাডিক্টরি কোনো ফিলিংস কি আপনারা খুঁজে পাচ্ছেন? কিভাবে চেঞ্জ হচ্ছে বুঝতে পারছেন? আগের অবস্থার সাথে পরের অবস্থার কি বোঝা যায়? আগে কি জি ছিল? জি, বোঝা মাথা যায় নত স্যার। করে ফেলতো, আর জি এখন মাথা নত করছে না, এখন ঘাড় সোজা করে থাকতেছে। আগে ইল্ডিং ছিল, এখন সে ডিফাইন্ড হয়ে গেল, অবিডেন্ট থেকে সে ডিসঅবিডেন্ট হয়ে যাচ্ছে। বাচ্চার মা বলছে যে ডাক্তার সাহেব আগে তো সেরকম ছিল না, এই কেসগুলো আপনাদের চেম্বারেও পাবেন, এরকম প্রচুর কেস পাবেন, এর আগে চিন্তাই করেননি, হয়তো অন্য কিছু দিয়েছেন, সিনা দিয়েছেন, ক্যামোমিলা দিয়েছেন। বাচ্চার মারা এসে বলবে যে ডাক্তার সাহেব আমার ছেলেটা তো এরকম ছিল না, এটা আমার বাচ্চা না। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এই বাচ্চারা ওই মা এসে বলে, এই লাইনটাই বলবে, এইটা আমার বাচ্চা না। মা এসে বলে এটা আমার বাচ্চা না, নোট করে রাখেন, এটা লিখে রাখেন। মা কি বলবে? এটা, এই বাচ্চাটা আমার না। সে এরকমটা কিভাবে হয়ে গেল? সে মনে হয় অন্য কেউ, তার আচরণ দেখে মনে হয় সে অন্য কেউ। এই কথাগুলা মারা বলে। মায়ের বর্ণনায় বাচ্চার আগের বিহেভিয়ার আর বর্তমান বিহেভিয়ার যদি আপনি শুনেন, তাহলে এই কন্ট্রাডিকশনটা স্পষ্ট দেখতে পাবেন। তাহলে মেন্টাল লেভেলে কন্ট্রাডিকশন দেখা যায়। আমরা এইভাবে মানুষকে চিনি, মানুষকে বোঝার চেষ্টা করি। তাহলে কি হলো? অবিডেন্ট বিকেম ডিসঅবিডেন্ট হয়ে গেল। একটা সময় অনেক ভালোবাসতো বোনকে, কেয়ার করত একটা সময়। এবার দেখেন আরেকটা ফিজিক্যাল সিমটম বোঝাচ্ছি জেনারেলিটিস অধ্যায়ের। একটা সময় অনেক বেশি ভালোবাসতো, কেয়ার করত। তার মানে কি? কেয়ার করা, এই যে জড়িয়ে ধরছে, দেখেন ছবিতে দিয়ে রেখেছি না, জড়িয়ে ধরছে বোনকে, এইটাকে বলা হচ্ছে ওয়ার্মথ। তারপরে বোনের কাছে আর নাই, দূরে চলে গেল, সেটা হলো চিলিনেস। চিলিনেস। চিলিটা কি? আপনারা যদি ইগনেশিয়ার ফিজিক্যাল সিমটম গুলো খুঁজতে যান, তাহলে যে কাতরতা জেনারেলিটিস এর মধ্যে আছে, বা থার্মাল চ্যাপ্টারে আপনারা যদি যান, তাহলে দেখবেন অ্যাকিউট কেস গুলাতে সাইলেশিয়া বলছি, ইগনেশিয়া থাকবে হচ্ছে হট, আর ক্রনিক কেস গুলাতে হয়ে যাবে চিলি। সেখানেও কিন্তু কন্ট্রাডিকশন। প্রথম দিকে ছিল হট, তারপরে হয়ে গেল চিলি। এর অর্থটা কি? ওই গলা ব্যথার সময় আগে গরম খেলেই ভালো লাগতো, কিন্তু এখন গরম খায় না, এখন ঠান্ডা খাওয়া লাগে। এই জিনিসটাই ওই জেনেটিক্স এর মধ্যে আছে, কোন কোন ইয়েতে থার্মাল চ্যাপ্টার গুলোর মধ্যে আছে। চিলি বলে আলাদা চ্যাপ্টার আছে, সেখানেও আপনারা পেতে পারেন। এইটার অর্থটা কি? তার মানে ইগনেশিয়ার মধ্যে দুটো স্টেটই থাকে। এই দুইটা স্টেট আপনারা ইগনেশিয়ার মধ্যে পাবেন। ইগনেশিয়া যেরকম হট, আবার সেরকমই চিলি। আবার দেখা যাচ্ছে দুইটাতেই উভয় কাতর। ঠিক আছে? তো আমরা এখন এই ইগনেশিয়ার এই ইনিশিয়াল স্টেট কি বললাম? হট মানে ওয়ার্মথ। এই ওয়ার্মথটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এই কেসটার কথা ভাবেন। বাচ্চাটা যখন বাড়ির একমাত্র সন্তান ছিল, তখন সে বাড়ির সব অ্যাটেনশন তার দিকে ছিল। সে সব
সময় খুব লাভিং ছিল, কেয়ারিং ছিল, ওয়ার্ম ছিল, এলিং ছিল, সবকিছু ছিল, মায়ের নয়নমণি ছিল, তাই না? ওয়ান্ট, ওয়ান্ট মানে কি? ওয়ান ব্লাডেড পারসন মানে কি? হি অর শি টেক্স এ proactive engagement with people around him, someone who is caring, loving, outgoing, social, হ্যাঁ, compassionate, empathic, etc. এর মানে কি? মানে হলো, মনে করেন আপনার কারোর সাথে দেখা হলো, আপনার কারোর সাথে দেখা হলো, আপনি তখন কি করছেন? আমরা অনেকে আছে না, দেখবেন যে দেখা হলো, এসে ইয়ে করছে, কোলাগুলি করছে, করে না? অনেকদিন পরে দেখা হলো বা প্রায় দেখা হলো, কোলাগুলি করছে। আবার অনেকে দেখা যাচ্ছে দেখা হলো, হ্যান্ডশেক করছে। অনেকে তো হ্যান্ডশেক এইভাবে করে না, এই যে দুই হাত এইভাবে মিলায় যে জড়ায় ধরতেছে, কোলাগুলি করতেছে। এই রিলেশনটাকে বলা হচ্ছে ওয়ান রিলেশন। এই যে ছবিতে যেটা দেওয়া আছে, ছবিটা দেখেন, এটা হলো ওয়ান রিলেশন। মানে খুব ঘনিষ্ঠ একটা বন্ধুর সাথে আপনার দেখা হলো, হ্যাঁ, আপনি তাকে দূর থেকে দেখছেন, খুব দূর থেকে দেখতেছেন, তাকে দেখা মাত্র কাছে যায় জড়াই ধরলেন, এটা হলো ওয়ার্ম রিলেশন। আর তাকে দূর থেকে দেখলেন, তুই বাবা ওখানে থাক, আমি এখানে, নিজেকে গুটায় রাখছেন, এটা হলো চিলি। ঠিক আছে? ওয়ার্ম রিলেশন আর চিলি রিলেশনটা বুঝলেন? তাহলে একটা সময় বাচ্চাটা ছিল অনেক বাবলি, ভিভাসিয়াস, এখন সে মন মরা হয়ে গুটিয়ে নিয়েছে। আগে সবার সাথে মিশতে যেত, এখন আলাদা হয়ে গেছে। এই চিলিনেসটা আপনাকে ইগনেশিয়া চিনতে শেখাবে, এই চিলিনেসটা আপনাকে বুঝতে হবে। এই যে আমরা ডিসকনসার্টেড বলি, তো এই চিলিনেসটা আপনাকে বুঝতে হবে। পেশেন্টকে ইমোশনাল, এই চিলিনেস বুঝতে গেলে আপনাকে পেশেন্টকে ইমোশনাল কোশ্চেন করতে হবে। আপনি যদি মেডিসিনটাকে ভালোভাবে বুঝতে পারেন, তাহলে চিলিনেসটা ডেফিনেটলি বুঝতে পারবেন। মন মরা হয়ে, ধরেন আমি কি বললাম কতদিন, মন মরা হয়ে, ওই যে পেশেন্টের কথা বললাম না, আচ্ছা, হ্যাঁ, এটাও চিলিনেস, এটাও এক ধরনের চিলিনেস। কিন্তু এই চিলিনেসটা অনেকের মধ্যে থাকে, সিপিআর মধ্যে থাকে, কিন্তু সাথে সাথে আরো কিছু বিষয় থাকে। সিপিআই ইনডিফারেন্স স্টেটে চলে যায়, আর ইগনেশিয়া ডিসকনসার্টেড এর মধ্যে চলে যায়। আমি ডিসকনসার্টেড বিস্তারিত আলোচনা করব, ভেবেন না এরকম ডিসকনসার্টেড আমার ধারণা এর আগেও আমি একবার করেছিলাম, এত ডিপ লেভেলে করিনি। আপনাদের ডিসকনসার্টেড ইনশাআল্লাহ ভুল হবে না, লাইভ ক্লাসগুলোতে থাকবেন, তাহলে শেখাটা একবারেই হয়ে যাবে। পরে ভিডিও দেখে নিব, এটাতে আসলে হয় না। তো যাক, আমি বিষয়টা একটু আরেকটু বোঝানোর জন্য একটা কেস শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন। এটাও একটা বাচ্চার কেস। এই বাচ্চাটাও খুব খেলাধুলা করতে ভালোবাসে। ইংলিশের বাচ্চারা ডেফিনেটলি বেলেডোনার মতন খুব খেলাধুলা, প্লেইং ডিজায়ার, প্লেফুল, এই দুটার মধ্যে আছে। এরা এই খেলতে পছন্দ করে, খেলাধুলা করে, এবং খেলাধুলার সময় সে মজাতে থাকে। যখনই খেলাধুলা খুবই একদম ভিভাসিয়াস, খুবই উৎফুল্ল থাকে। কিন্তু এই গত 2-3 বছর থেকে তার অ্যাজমার সমস্যা। তো তার চিকিৎসা করাতে করাতে একদম প্যারেন্টস পুরা ডিসহার্টেড হয়ে গেছে, পেরেশান হয়ে পড়েছে, কোনোভাবেই সে ভালো হচ্ছিল না। তো আপনি এই ধরনের বাচ্চার, ইগনেশিয়ার বাচ্চা যদি আসে, এই ধরনের বাচ্চার বাবা মার কাছ থেকে আপনি বাচ্চা সম্পর্কে কোনো কমপ্লেনই শুনতে পাবেন না। কেন শুনতে পাবেন না? কারণ ওই একই কথা, যে তার মধ্যে নৈতিক দায়িত্বশীলতা, এই বাচ্চারা বেসিক্যালি নৈতিক দায়িত্বশীল বাচ্চা। সে নিজে থেকে কোনো রকম ভুল করেই না, বাচ্চা মানুষ তাও ভুল করে না। চিন্তা করেন কি রকম নৈতিকতার দিক দিয়ে সে কতখানি। তো অনেক দিন থেকে বাচ্চাটার খুব সাফোকেশন হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবার তার সাথে জ্বরও চলে আসছে। তো বাচ্চা যখন চেম্বারে আসলো, চেম্বারে এসে একদম মায়ের পাশে চেয়ারে বসে থেকে এইরকম, আমি ছবি খুঁজে পাইলাম না, ছবিটা খুঁজে পাইলে খুব ভালো হতো, একদম জাস্ট এইরকম করে সে থেকে যাচ্ছে। ঠিক আছে? তো হয়ে গেল, আচ্ছা। তো ওই রকম করে সে থেকে যাচ্ছে মায়ের ইয়ের সাথে, একদম এরকম করে। হ্যাঁ, ওই যে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম, ইমবেসিলিটি, অমুক তমুক, এই লুকগুলো, পুলিশ লুকিং, এই সবকিছু আপনারা এর মধ্যে দেখতে পাবেন। তো যাক, আমি বললাম যে কখন থেকে এর
এরকম হয়েছে। তো মা বলছে যে স্যার 2 দিন থেকে এরকম হয়েছে, খাওয়া দাওয়া করছে না, এমনকি পানিও মুখে দিতে চাচ্ছে না, খেলাধুলা তো করছেই না, কোনো কথা বলছে না, কোনো কমপ্লেন করছে না, শুধু এইভাবে তাকায় আছে। তো সে কোনো কিছু চাচ্ছে না, কোনো কিছু করছে না, মায়ের সাথে একাই বসে থাকছে, মায়ের পাশে এরকম করে আসছে। তাহলে এরকম যদি হয়, তাহলে আমাদের মাথার মধ্যে কি রুব্রিক্স আসতে হবে? ধরেন এটা মা, এটা মা, এটা মা, এটা মা, মায়ের ঘাড়ের সাথে আমি এরকম করে আছি, হ্যাঁ, বা মায়ের হাত এরকম করে ধরে আছি। এইরকম যদি আমি দেখতে পাই আমার চেম্বারে, আপনার চেম্বারে, আপনি কোন রুব্রিক্সের কথা ভাববেন প্রথমে? এনিওয়ান? ক্লিনজিং পারসন, হ্যাঁ, ফার্স্ট থ্যাংক ইউ, কালচার। থ্যাংক ইউ, আপনি খুব ভালো করছেন, আপনার পারফরমেন্স আমি মুগ্ধ। ক্লিনজিং, ক্লিনজিং পার্সোনাল ফার্নিচার, অথবা ধরেন হোল্ড, হ্যাঁ, মা ধরে আছে ভাই, ক্লিনজিং এর কথাটা প্রথম আসতে হবে মাথায়। তো এইটা কিন্তু ক্লিনজিং না। কেন ক্লিনজিং না, এটা আপনাকেই বাইর করতে হবে। আমি জেলসিমিয়াম পড়ানোর সময়ও ক্লিনজিংটা বললাম, তাই না? গত মাসেই বললাম ক্লিনজিংটা, আপনাদের টাটকা মনে থাকার কথা। ক্লিনজিং যদি হয়, মা মনে করেন যে রান্নাঘরে গেছে রান্না করতে, কাজ করতে বা ইয়ে করতে, তাহলে ক্লিনজিং হলে সেও সাথে সাথে যাবে, নাহলে মাকে যেতে দেবে না, বা ওই দরজা খুলে রাখবে, সবসময় চোখের সামনে রাখবে। কিন্তু এই পার্সনটা, আমি মাকে জিজ্ঞাসা করলাম, এই পার্সন বলতেছে যে না, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, সে তার মতন, আমি নাই নাই অসুবিধা নাই, সে আমাকে কাজ করতে দিচ্ছে। এই যে কাজ করতে দিচ্ছে, এটা কেন দিচ্ছে? ক্লিনজিং হলে ডেফিনেটলি দিত না। এই বাচ্চা কাজ করতে দিচ্ছে মূলত তার নৈতিকতা থেকে, নৈতিক দায়িত্ব থেকে। সে একটু জানে, ছোট বাচ্চা হলেও সে জানে যে মায়ের কাজ, ডোমেস্টিক অ্যাফেয়ার্স নিয়ে বাসার গৃহস্থালির কাজগুলোও তাকে করতে হবে, আমি তাকে ধরে রাখলে হবে না, ফ্যামিলি চলবে না। এই কারণে সে মাকে যেতে দিচ্ছে। তো রুগীর মায়ের কাছ থেকে কিন্তু আপনাকে এই বিষয়গুলো জেনে নিতে হবে। আপনি মায়ের পাশে দাঁড়ায় আছেন, ক্লিনজিং নিয়ে নিলেন, তাহলে কিন্তু আপনি পালসিটিলা জেলসিমিয়ামের দিকে বা ব্যারাইটা কার্ভের দিকে চলে যাবেন। লুকও তো এরকম আছে, তাই না? ব্যারাইটার লুক আছে, তাহলে ব্যারাইটার দিকে চলে যাবেন। তো আপনাকে অবশ্যই এই জিনিসটা ভেরিফাই করতে হবে। আমি খুব ছোট ছোট জিনিসগুলো বলতে পছন্দ করি, একটু কথা বেশি হয়ে যায়, অনেকে হয়তো পছন্দ করেন না, যে এত বিস্তারিত বলার দরকার কি, ছোট ছোট করে বললেই তো হয়, ওগুলো মাথায় থাকে। কিন্তু বিষয়গুলো এত সোজা না, হোমিওপ্যাথি ডেফিনেটলি সোজা না। জানতে হবে, ওর মধ্যে মজায় আসতে হবে, মজা পেলেই তারপরে আপনার হোমিওপ্যাথি ভালো হবে, এবং আপনি প্রেসক্রিপশন করলে সেটার রাতারাতি ফলাফল হবে। তো যাক, বাচ্চাটা এই স্টেটে কিভাবে আসলো, এইটা আমি এখন খোঁজার চেষ্টা করছি। তো সে অনেক চেষ্টা করছে, অ্যাজমার সাথে ফাইট করছে 2 বছর ধরে বা 3 বছর ধরে। যখন অ্যাজমার অবস্থা কিছু ভালো থাকে, তখন সে ওই প্লেফুল স্টেজে, প্লেইং ডিজায়ার টু প্লে, ভিভাসিয়াস, চেয়ারফুল, এই স্টেটের মধ্যে সে চলে যায়, খেলাধুলা করে। সে তার একটু কষ্ট হলেও সে কষ্ট সহ্য করছে, কখনোই কোনো কমপ্লেন করছে না। এই বাচ্চার মা হোমিওপ্যাথির পাশাপাশি অনেকগুলো এলোপ্যাথি ওষুধ খাওয়াইছে, ইনহেলার নিয়েছে। আমাদের হোমিও ডাক্তাররা তো এই ক্ষেত্রে গুলোতে একটা বা দুটা মাদার টিংচার দিবে, পটেন্সি 3-4টা দিয়ে দিবে। আমাদের বাংলাদেশের প্র্যাকটিসের কথা বলছে, সরি আমি কাউকে হার্ট করছি না, কিন্তু এই প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। আমরা কি আসলে হোমিওপ্যাথি করছি? তো এই বাচ্চার মা হোমিওপ্যাথি খাচ্ছে 3-4টা মেডিসিন, আবার অ্যালোপ্যাথি ইনহেলার, তারপরে মোনাস্টেন, এই টাইপের মেডিসিন গুলো তার চলছে। এবার এই ইদানিং এসে কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, কোনো কিছুতেই তার কোনো কাজ হচ্ছে না। অলরেডি প্রিভিয়াস ডাক্তার, হোমিও ডাক্তারও 2বার হোমিও ওষুধ চেঞ্জ করে দিয়েছে, তারপরেও তার কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, এবার মানে সে চেষ্টা করছিল সবগুলোকে মানায় নেওয়ার। আমি ভালো করে শুনেন, আমি কিন্তু বললাম একটু কষ্ট হলেও সে সহ্য করে সবকিছু মানায় নিচ্ছিল, কোনো কমপ্লেন করতেছিল না। কিন্তু এই কমপ্লেন আর কতদিন, আর তো সে পারছে না, তার পেয়ে উঠছে না। সে তার কনসার্টটা ভেঙে গেল, কনসার্টের বিষয়টা পরে ব্যাখ্যা করছি। এখন সে বুঝতে পারছে না যে তার এই শ্বাসকষ্টটাকে সে কি করে ডিল করবে। অ্যালোপ্যাথি দিয়ে হচ্ছে না, হোমিওপ্যাথি দিয়ে হচ্ছে না, বিভিন্ন জেস্টার পোস্টার করেও সে আরাম পাচ্ছে না। আগে যেগুলা করে হতো আরাম লাগতো, চাপলে আরাম লাগতো বা ইয়ে হতো, সেটাতেও সে আরাম হচ্ছে না। সে কি করলো?
সে তখন সেই স্টেটটা সে সে হালটা ছেড়ে দিল। সে কিন্তু রাগ করছে না, সে হার স্বীকার করে নিল, আর হবে না, আমি আর পারলাম না। যখন আপনি ঠিক হচ্ছেন না, আপনি সুস্থ হচ্ছেন না, আপনি হার মেনে নিলেন, আপনি ভাবছেন যে না আর কিছুতেই হবে না, এলোপ্যাথি দেখলাম, আয়ুর্বেদিক দেখলাম, হোমিওপ্যাথি দেখলাম, কিছুতেই তো কিছু হচ্ছে না, বরং আমি শান্ত হয়েই পড়ে থাকবো। সে ঠিক মতো চেম্বারে বসে সে ঠিক মতো শ্বাস নিতে পারছিল না, মা বলছে যে বাসায় সে খেতে পারছিল না। এই গত কয়েকদিন থেকে তো জ্বর উঠছে 103-4 ডিগ্রি পর্যন্ত। সে কিছুই বলে না, জাস্ট মুখ খোলা রেখে তাকায় থাকে। ভ্যারাইটার দিকে চলে যাবেন না, আমার ভ্যারাইটার ক্লাস যারা করেছেন, ভ্যারাইটা তো এক্সিলেন্ট রেজাল্ট পাওয়া যায় ভ্যারাইটাতে, মানে আপনি চিন্তাই করতে পারবেন না। এটা ভ্যারাইটার দিকে যায় না, একটু ভেরিফাই করেন। আমি যখন জিজ্ঞাসা করলাম বাবা তোমার কি হয়েছে, কি কি কষ্ট হচ্ছে তোমার, তুমি খাবার খাচ্ছ না কেন, তখন জাস্ট একটু মাথা জেলসিমিয়াম আবার মনে করেন না, জেলসিমিয়াম কিন্তু একবার টরপট, চোখের পাতাটাও খোলার ইয়ে থাকে না, এ তো খুলে আছে একদম এইভাবেই আছে। হ্যাঁ, বলে একটু মাথা না, মাথাটা একটু ঝুঁকালো। তো বললাম যে তুমি কি চাও, না কিছু না, মানে কিছুই সে চায় না, মাথাটা আবার একটু ঝুঁকায় না বললো। তো বাবা মা এরকম কন্ডিশনে কি হবে, প্রচন্ড পেরেশান হয়ে যাবে। বিশেষ করে যে বাচ্চা এত ভিভাসিয়াস, এত হাসি খুশি, এত চুলবুলে, এত বাবলি, এত খেলাধুলা করে, এইরকম বাচ্চা ঝিমায়ে গেছে, এ কি হলো, মা বলছে এ কি হলো স্যার, 3 দিন থেকে তো কিছুই খাচ্ছে না, খেলাধুলা করছে না, মুখে কোনো হাসি নাই, কি হয়েছে স্যার, একটু ভালো করে দেখেন। এইরকম কথা যদি আপনার চেম্বারে কোনো বাবা মা এসে বলে, তাহলে অবশ্যই আপনারা ডিসকনসার্টেড এর কথা আপনাদের মাথায় আসতে হবে, এবং এটা যে ইন্ডিকেট করছে ইগনিশিয়ার দিকে, এটাও আপনাদের মাথার মধ্যে আসতে হবে। ভালোই তো ছিল ডাক্তার সাহেব, সারাদিন হাসি খুশি, খেলাধুলা, মজ মস্তি, আর এখন কেমন একদম ঝিমায়ে গেছে, 3 দিন থেকে কিছু খাচ্ছে না, খেলাধুলা করছে না, মুখে কোনো হাসি নাই, স্যার কি হয়েছে, আমার বাচ্চা তো এরকম ছিল না মনে হচ্ছে। পরের কথা, এটা বলতেও পারে নাও পারে, উজ্জ্ব থাকবে এই কথার, অনেক কথা মায়ের মনের মধ্যে থাকে, সেটা আপনাকে বুঝে নিতে হবে। তখন আপনাকে মনে করতে হবে যে এটা ইগনিশিয়ার দিকে ইন্ডিকেট করছে। এরকম স্টেট পেলে আপনাকে অবশ্য ভেরিফাইও করতে হবে। বাচ্চা যতই ছোট হোক না কেন, আপনি ভেরিফাই করবেন, বলবেন, জিজ্ঞাসা করবেন আপনার মতন করে, দেখবেন বাবা মা বলবে যে এরা কখনোই জিনিসপত্র ভাঙচুর করে না, কোনো ভুল কাজ করে না, সব সময় সঠিক কাজ করার চেষ্টা করে। ইগনিশিয়া বাচ্চারা নিজে থেকে কোনো ভুল করে না। এখন ইগনিশিয়ার বাচ্চা যদি বড় হয়, বড় বাচ্চা না হয় যদি বড় হয়, হ্যাঁ, আর বাসায় একটা ছোট বেবি যদি এসে থাকে, তখন সে অনেক বেশি খেয়াল করবে, তাকে সামলাবে, সামলানোটা তার নৈতিক দায়িত্ব মনে হবে, সে তখন জেদ টেদ করবে না। এরকম তথ্য যদি আপনি পান, আর যদি সবকিছু ম্যাচ করে যায়, তাহলে কোনো কথা নাই, ইগনিশিয়া দিয়ে দিবেন, 1M 10M 15cm উপরের দিকে দিবেন। এই ইনফরমেশন গুলো আপনারা প্যারেন্টসদের কাছ থেকে পাবেন, বাচ্চার সাথে আসা গার্জেনের কাছ থেকে পাবেন। তো যাক, এই বাচ্চাকে ইগনিশিয়া 200 একটা ডোজ দেওয়া হলো, এবং যেহেতু এলোপ্যাথি ওষুধ খেয়ে, ইনহেলার নিয়ে, মোনাস টোনাস খেয়ে তার কোনো কষ্ট কমতেছিল না, বরং মা বলতেছিল বাড়তেছে, দিন দিন মনে হচ্ছে যে আরো নেতায় পড়ছে। নেতায় পড়ার আরেকটা কারণ, যেহেতু 3 দিন থেকে খাচ্ছে না, না খেলে তো নিউট্রিশন থাকবে না। তো তাকে ইগনিশিয়া 200 ডোজ দেওয়ার পরে, 200 শক্তির একটা ডোজ দেওয়ার পরে, মা জানাইছিল যে বাচ্চাটা ধীরে ধীরে প্রাণচঞ্চলতা ফিরে আসছে, সে খাবার খাচ্ছে। তার মানে কি, ডিসকনসার্টেডটা কনসার্টেড হয়ে গেছে। তো বড়দের ক্ষেত্রেও আমরা ডিসকনসার্টেড দেখতে পাই। কিরকম দেখতে পাই, মনে করেন হাউসওয়াইফ, ভালো করে বুঝেন, হ্যাঁ, এই এই আইপিআর গুলা, এই ধরনের ক্ষেত্রগুলা আমাদের সমাজ ব্যবস্থায় খুবই কমন। এই কারণে আমি বারবার এই কথাগুলো বলি, যাতে আপনাদের ব্রেনের মধ্যে ঢুকে যায়। আজকে যেরকম শহীদুল ভাই অ্যান্সার দিতে পারছে, কালকে যাতে আপনারা সবাই অ্যান্সার দিতে পারেন, এই কারণে আমি বারবার কথাগুলো বলি। তো বাড়িতে তার শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ সবাই আছে। এই মহিলা সবার জন্য কাজ করে,
আমি সিপিয়া পড়াতে যাই, যেরকম দেখাইছিলাম সবার জন্য যেরকম ডান্সিং করে সেরকম সে ডান্সিং করে। শ্বশুর শাশুড়ি দেবর ননদ যে যার মতন ভুল করছে, সবগুলাকে সে ম্যানেজ করছে, সবার দিকে ধ্যান রাখতেছে। যখন তার কোনো কষ্ট শুরু হলো, তার কোনো অসুখ হলো, এবার কেউ তার খেয়াল রাখছে না, খোঁজ রাখছে না। সে অসুস্থ, বিছানায় পড়ে আছে, ধরেন ডিসমেনিরিয়া, প্রচন্ড পিরিয়ডের ব্যথা বা যাই হোক একটা সমস্যা, বিছানায় পড়ে আছে, টেবিলে এসে বলে আমার নাস্তা কই, আমার কাপড় কোথায়, হাজবেন্ড বলছে, বৌমা এই শাশুড়ি বলছে এই কাজটা করে দাও, ওই কাজটা করো, কেউ তার কথা ভাবছে না। এইরকম ক্ষেত্রগুলাতে মানে একটা সময়ে সে অনেক ভিভাসিয়াস ছিল, ডান্সিং ছিল, ছুটে ছুটে কাজ করতো, ছুটে ছুটে যায়, ছুটে ছুটে কাজ করতো। সেই ইগনেশিয়ার যখনই তার প্রতি মানে এটা বলবো ওয়ান কাইন্ড অফ অবিচার তার উপরে করা হলো, তখন সে মনের মধ্যে আসলো যে কেউ আমার কথা ভাবে না, তখন সে হাল ছেড়ে দেয়। এবার সে বিছানায় পড়ে যাবে অথবা সে শান্ত হয়ে বসে পড়বে। আপনার কাছে মনে হবে যে অ্যাটেনশন দিচ্ছে না, অ্যাটেনশন ডিজায়ার, বেলেডোনা বা পালসেটিলা, অ্যাটেনশন ওয়ান, তা না, আপনাকে ক্ষেত্র বুঝতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্লিনিকে পাই, আপনি যখন তার সাথে কথা বলবেন যে অমুক কাজটা করেছেন, অমুকে কাজটা করেছে, আপনি কি করলেন, তখন বলবে যে কি আর করবো, আমি ছেড়ে দিয়েছি, কি আর করতে পারি, শাশুড়ি বকা দিয়েছে, তা আপনি কি করলেন, কি আর করতে পারি, ননদ একটা খারাপ কিছু করেছে, তার সম্পর্কে কাউকে লাগাইছে, সে হার্ট হয়েছে, এর জন্য আপনি কি করলেন, কি আর করবো স্যার, আমি ছেড়ে দিয়েছি, সে যা কিছু করে করুক, সে যা বলার বলুক, আমি ছেড়ে দিলাম। এই যে ছেড়ে দিলাম, গতকালকে বললাম না কিছু হয়নি কিন্তু তাকানো, এই জায়গাটায় আপনারা দেখতে পাবেন একটা হালকা রাগ, একটা বিরক্তি, আর সাথে সাথে সে হেরে গেছে এইরকম একটা ফিলিংস থাকবে। এতদিন সে সবার কাজ করেছে, একটা তাল ঝোল মিলায় রাখার চেষ্টা করেছে, একটা কনসার্ট বজায় রাখার চেষ্টা করেছে, যত ধরনের কনসার্ট বজায় রাখার জন্য যত ধরনের প্রয়াস ছিল সব কিছু সে করেছে, কিন্তু এখন তার কাছে মনে হচ্ছে সব চলে গেল, যাক চলে যখন গেল আমি এটা ছেড়ে দিই। তো আপনি যদি তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করেন, তাহলে হাজবেন্ড বলবে যে স্যার আগে তো অনেক খিটমিটে আচরণ করতো, আর আজকাল তো সে কিছুই বলে না। সন্ধ্যার সময় যখন আমি অফিস থেকে ফিরে আসি তখন দেখি যে মাথায় একটা গামছা বেঁধে বা একটা কাপড় রেখে সে পড়ে আছে বিছানায় বা চেয়ারে বসে আছে। তো আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে আগে কার সাথে খিটমিট আচরণ করতো, তখন হাজবেন্ড হ্যাঁ আমার সাথে করতো। আর আপনার বাবা মাকে, আপনার বোনকে বা আপনার ভাইকে, হ্যাঁ কিছু বলতো না, কিছু বলতো না, কিছু হলে আমাকেই বলতো, আমার উপরে রাগারাগি করতো, তখন আমি তাকে বুঝাতাম, বুঝলে সে বুঝতো। কিন্তু এখন স্যার কিছুদিন থেকে এরকম ঝিম মেরে থেকে গেছে, ঝিম মেরে থেকে যাওয়া, এটা আপনার ঝিম মেরে গেল কিছুদিন থেকে। আগে ভিভাসিয়াস ছিল, প্লেফুল ছিল, চেয়ারফুল ছিল, তারপরে ঝিম মেরে থেকে গেছে, এইভাবে বসে পড়ে থাকছে, তাহলে আপনার মাথার মধ্যে ডিসকনসার্টেড ইগনিশিয়ার থিমটা আসতে হবে। খুবই কমন, এই এক্সাম্পল গুলো আপনারা পাবেন, আপনারা দেখেন না, তাই আপনারা তো অসুখ নিয়ে পড়ে থাকেন, কিন্তু অসুখের যে ব্যক্তি তার কি হচ্ছে, তার অ্যাটিটিউড কি, সেই জায়গায় আপনি ফোকাস করেন না, এই কারণে এটা দেখতে পান না। খুবই কমন, এই আইপিআরটা খুবই কমন। আপনার এইরকম আইপিআর যদি পান, একদম সেম আইপিআর এরকম পেলে আপনার, আমি একে পার্থক্য করব যদি সুযোগ থাকে, সেটা হলো নেট্রামিওর, সিপিয়া, এরাও কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে তৈরি হয়। তো নেট্রামিওর, সিপিয়া রিয়াকশনটা হবে পুরাই আলাদা। এরকম রোগী যদি আপনার কাছে আসে, সে ডিটেল সবকিছু বলবে। সিপিয়া যদি আসে ডিটেল বলবে, সে বলবে যে আমি বাড়ির সব কাজ করছি, এই করছি, ওই করছি, শ্বশুরের পার্টি বেঁধেছি, শাশুড়িকে গোসল করে সব করে দিয়েছি, হ্যাঁ সব কিছু ইয়ে করেছি, কিন্তু সিপিয়ার মধ্যে স্ল্যান্ডার
ডিসপোজিশন আছে, আমি বলেছিলাম সিপিএ পড়াতে যে সে অনেক কিছু বাড়ায় বলে, অতিরঞ্জিত করে বলে, হাজবেন্ডের বিষয়ে মিথ্যা কথা বলে। কিন্তু ইগনেশিয়া খুব সেনসিটিভ টু মোরাল, পরিবারের কথাই বলতে চাবে না, আর হাজবেন্ডের কথা বাড়িয়ে বলার তো প্রশ্নই আসে না। শাশুড়ির কথা তো মুখেই আনবে না, না এটা করা যাবে না, এটা অন্যায়, সমাজের বাইরের কাজ করা যাবে না। আর নেট্রামিউর হলে কি করতো? নেট্রামিউর হচ্ছে খুব হেট্রেড, রিভেঞ্জফুল। এদের মধ্যে হেট্রেড এন্ড রিভেঞ্জে আমরা নেট্রামিউরকে পাই। সিপিয়া তার সাথে কি কি ভুল হয়েছে, শ্বশুর কি করলো, শাশুড়ি কি করলো, তারা কি ভুল করছে, সেগুলাকে হাইলাইট করে করে আপনার সামনে বলবে। আর নেট্রামিউর রাগ দেখাবে, এই করবো ওই করবো, এই বিষয়গুলাকে সে বলবে। তাহলে এই ছোট ছোট জিনিসগুলা দিয়ে আমরা ইগনেশিয়া, নেট্রামিউর, সিপিয়া এগুলোর মধ্যে পার্থক্য করতে পারি। ঠিক আছে, এইটা আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। তো ঠিক আছে, আজকে অনেক হলো। আপনারা কেমন কি বুঝলেন জানায়েন। কালকের ক্লাসটা কেউ মিস করেন না। কালকে মানে ইগনেশিয়ার জান কোর অফ ইগনেশিয়ানে আমরা আলোচনা করব। আশা করি খুবই উপভোগ্য হবে। আপনারা অবশ্যই টাইম মতো উপস্থিত হবেন।